সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এসডিজি সিটিজেন্স প্ল্যাটফর্মের পক্ষ থেকেও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই অধিবেশনটা হলো জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ প্রসঙ্গে। এখানে আমরা জানি যে এসডিজি 13 নম্বর যে গোলটা সেটা বিশেষ করে গুরুত্ব দেয় অন কম্ব্যাটিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইমপ্যাক্ট। এই আমরা মনে করি বিশেষ করে যারা ক্লাইমেট চেঞ্জ অ্যাডভোকেট যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন কখনই সম্ভব হবে না যদি জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে সামনে না আনা হয় এবং এর প্রভাব এবং এর কারণে যে ক্ষতিগুলো হচ্ছে জনগণের উপরে, গোষ্ঠীর উপরে, পরিবেশের উপরে, সব দিক থেকেই আমাদেরকে বিবেচনা করা দরকার এবং সেই ধরনের পরিকল্পনাও করা দরকার। আমরা এখনো দেখছি আমাদের দেশেই বলেন বা অন্যান্য দেশেও বলেন কাঠামোগত পরিকল্পনার উপরে জোর দেওয়া হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং এনার্জির জায়গা থেকেও যেসব অল্টারনেটিভ এনার্জির কথা বলা হয় কিন্তু সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখনো আমরা ফিউল বেসড ডেভেলপমেন্ট বা ডিপেন্ডেন্সি দেখছি। সব কিছুকে মাথায় রেখেই আমরা আজকে যারা আলোচনা করবেন তাদেরকে এসডিজি 13-এর উপরে নজর রাখতে বলবো এবং সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে রেসিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটি টু ক্লাইমেট রিলেটেড হ্যাজার্ডস অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার ইন অল কান্ট্রিজ। আরেকটি ইন্ডিকেটর আছে যে ন্যাশনাল এবং লোকাল ডিজাস্টার রিস্ক রিডাকশনের স্ট্র্যাটেজি। তারপরে বলা হচ্ছে যে নাম্বার অফ ডেথস, মিসিং পারসন অ্যান্ড পারসনস এফেক্টেড বাই ডিজাস্টার্স পার 1000। এই ইন্ডিকেটরগুলো ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ মেজার্স ইনটু ন্যাশনাল পলিসি, স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং। আরও কয়েকটি ইন্ডিকেটর আছে যেমন শিক্ষা ব্যবস্থা ইমপ্রুভ করা, সচেতনতা বাড়ানো, institutional capacity on climate change, mitigation, adaptation, impact reduction and early warning, এই সব বিষয়গুলোকে নিয়ে আসা। তো আমরা আশা করব যে আমাদের সঙ্গে যারা প্যানেলিস্ট আছেন তারা এই বিষয়ের উপরে জোর দেবে এবং আমি আমার সভাপতি রিজওয়ানাকে দিচ্ছি মাইকটা যদি ও কিছু বলতে চাই। আমাদের যে বলা হয়েছে যেটা আমরা ভুলে না যাই, কারণ আমরা দুইজন সহসভাপতির কেউই এর পরে আর থাকতে পারবো না, কাজে একজন রিপোর্টার যদি একটু নোট নেন যেটা পরে প্লেনারিতে প্রেজেন্ট করা হবে, ওটা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করতে। প্রথমে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ফয়সাল রহমানকে তার বক্তব্য দেওয়ার জন্য প্রবন্ধ থাকলে। শুভ অপরাহ্ন, মাননীয় সহসভাপতি, সম্মানিত প্যানেলিস্ট এবং উপস্থিত ছিল, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, পাশাপাশি আমি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের রিসার্চ কোঅর্ডিনেটর। Welcome to my presentation. The title of my presentation is Understanding Climate Change from SDG Perspective. For my presentation, I'm mostly going to be focusing on how climate change and SDGs are related and what are sort of the trade-offs and impacts of each other. And then finally, I'm also going to explain what are some opportunities Bangladesh can explore in terms of achieving SDGs towards implementing climate action. So if you know that 2015 has already been labeled as one of the milestone years in the history of sustainable development, we have as a global community, we have achieved or agreed to achieve three agendas in 2015. The first one was related to disaster risk reduction, or the Sendai framework on disaster risk reduction. The second was the Agenda 2030, the Sustainable Development Goals, and third was the Paris Agreement. Now, there are several interrelationships or interconnections between these three agendas. Without going into the details, I'm trying to highlight the fact that we have to actually consider these three as three strands of one single road, which is the post-2015 development or sustainable development. For today's talk, I'm mostly going to talking about the SDGs and the Paris Agreement. So the two agendas, the Agenda 2030 and Paris Agreement, let's explore how they're interconnected. If we look into the exact text of these two documents, there are several overlaps. Without going into too many details, I want to highlight one of them, actually two of them. One is the Paris Agreement.
The Paris Agreement, as you know, the major goal of the Paris Agreement is achieving reductions in emissions so that the global average temperature rise is below 2 degrees Celsius, or well below 2 degrees Celsius. For Bangladesh and many other LDCs, we highlight the 1.5 degrees Celsius goal. Now, to achieve that goal, what has been highlighted in the decision text of the Paris Agreement is that the parties need to cooperate to reduce greenhouse gas emissions in the energy, transport, industry, agriculture, and forestry sectors. And that directly connects to the SDG goals, SDG 7, which is energy, clean energy, SDG 11 is related to sustainable cities, and SDG 2, agriculture, and then other SDG 9, industrialization. The other sort of important aspect to look at here is that how these two are connected. The main vehicle to sort of deliver the Paris Agreement is, there are actually two vehicles. One is the NDCs, which are supposed to deliver the mitigation goals, and then there's the NAPs, or the National Adaptation Plans. Countries, while they're developing the NAPs, actually most countries have already submitted their NDCs, or the nationally determined contribution. And an analysis of these submitted NDCs show that the targets that have been set within the NDCs are actually in line with at least 154 of the 169 SDG target. So that clearly shows the overlap between these two, and then we would be really fooling ourselves if we try to achieve these two in a segregated manner. Now, when we say that, then we need to sort of explain why climate change is important from an SDG perspective. See, the SDGs first were set that we should not be leaving anyone behind. And these were also set with certain basic human needs such as food, water, sanitation, and education. If we look at closely, climate change is going to affect each and every sector of these basic needs. And the other aspect of it is that climate change actually is going to be affecting mostly the LDCs, or the least developed countries, or the most marginal or vulnerable. So the people, ironically, those that are at the risk of staying back, they're going to be affected by climate change most. So if we do not consider climate change, we're running at the risk of leaving those people behind. The other aspect is that, which has rightly been pointed out by the Secretary General of the United Nations, that although there are interrelationships between factors such as population growth, urbanization, environmental degradation, but increasingly scientific documents show that climate change is becoming the main accelerators for all the other factors. So therefore, if we want to achieve the SDGs, we cannot really ignore climate change. So this becomes one of the single most, as has been identified, one of the most prominent factors that is going to affect all implementation or achievement of all the SDGs. So let's look at, from a Bangladeshi context, how climate change might affect our achievement towards SDGs. So most of you probably remember this picture. আপনাদের হয়তো মনে আছে এই ছবিটার কথা, সবাই আমাদের হাওড়া অঞ্চলে যে এই বছরের শুরুতে হাওড়া অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের জন্য যেটা হলো, যে this is the picture where we were seeing যে বাঁধটা ভেঙে গেল, বাঁধগুলো ভেঙে গেল. It's one of the famous pictures, and I'd like that. What is important here is to look at how the flash flood, বৃষ্টিটা একটু আগে চলে এসেছিল, এপ্রিল মাসে তারা এক্সপেক্ট করে, বৃষ্টিটা চলে এসেছিল মার্চ মাসে। তারপরে যে কনসিকুয়েন্ট ক্যাসকেডিং ইফেক্টস বলি আমরা ক্লাইমেট চেঞ্জে, বাঁধগুলো ঠিকঠাক মতো মেরামত করা হয়নি, এন্ড তারপরে এই বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে আমাদের ফসলগুলো ডুবে যায়, এবং কৃষক, the most suffers were the farmers. And তারপরে শুধু তাদের ফসলের ক্ষতি হয়নি, যেটা what we also saw, that there was immediate local displacement. People were moving to the cities in search of livelihood. And তার পরবর্তীতে আরো 2-3 মাস পরে শুধু এই ফ্ল্যাশ ফ্লাড না, আমাদের দেশে যে বন্যা হলো 2017 এর বন্যা এবং এই ফ্ল্যাশ ফ্লাড, এই দুটোর কারণে আমরা দেখলাম যে চালের একটা সংকট তৈরি হয়. There were other factors behind that, but these two were also contributing factors. So basically what we are trying to say is that যখন উন্নয়ন এবং সুশাসন এই দুটোকে আলাদা করে দেখা যায় না, এবং যখন এই দুটোর মাঝখানে ভালো ম্যাচ না থাকবে, climate change can actually create an havoc. And that's where what we're trying to say is that climate change, in absence of a good governance, can actually render our development achievements very fragile. So এই যে আমরা যেমন বললাম যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলেন বা যেটাই বলি, দুটা বন্যার কারণে আমাদের চালের দাম থেকে শুরু করে খাদ্যের স্বল্পতা বা খাদ্যের ঘাটতি দেখা গেল. তো এভাবে climate change can actually undermine our development gains.
আরেকটা যদি আমরা তাকাই তাহলে আপনাদের মনে থাকবে যে চিটাগংয়ে যে ল্যান্ডস্লাইড হলো, এই ল্যান্ডস্লাইডে টানা এক রাতে সম্ভবত 300 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, যার কারণে পাহাড়গুলো ধসে পড়ে। কিন্তু এই পাহাড় যারা অবৈধভাবে বসতি করেছিল তারাই মূলত এরা হচ্ছে আপনার ক্লাইমেট ডিসপ্লেস। তারা কোথা থেকে ক্লাইমেট ডিসপ্লেস? দে আর কামিং ফ্রম দি সাউথ ওয়েস্টার্ন পার্ট, বরিশাল বা আপনার খুলনা, এই জায়গা থেকে স্যালিনিটি থেকে তারা ড্রিভেন হয়ে, স্যালিনিটি বা রিভার ইরোশন দ্বারা দে ওয়ার ড্রিভেন টু দিস পার্ট, এন্ড অফ কোর্স দে ডোন্ট নো দ্য ডাইনামিক্স অফ দ্য হিলস, যে কিভাবে পাহাড় কেটে বাড়ি বানাতে হয় বা এই জিনিসগুলো তারা জানে না, এবং আরো অনেক ফ্যাক্টর আছে। But then they were again affected by climate impacts. So in our opinion, the most vulnerable communities are at double peril due to climate change. একে হচ্ছে তাদেরকে ক্লাইমেট চেঞ্জের কারণে নিজেদের ভিটে মাটি ছাড়তে হচ্ছে, এবং যেখানে তারা যাচ্ছে সেখানে গিয়েও তারাই প্রথম ক্লাইমেট চেঞ্জের কারণে এই দুর্গত ডিজাস্টারের শিকার হয়ে যায়, ওখানে গিয়ে আবার এই পরিস্থিতির শিকার হয়। So that's why we try to focus on the fact that when we are saying যে কাউকে পিছনে রাখা যাবে না, we cannot really ignore climate change because this is actually going to hold us back. এটা আমাদেরকে ধরে রাখার চেষ্টা করবে। But not necessarily climate change is all bad. I mean, through climate action, we can actually achieve multiple SDGs. And we want to explain that, I want to explain that through a lens of energy. So Bangladesh, as you know, has the largest solar home systems in the world. And because of that, we are actually the first country to achieve awards from the Clean Development Mechanism in the world. And there was Bangladesh Unnayan Gobeshona Pratishthaner actually আপনাদের একটা study হয়েছিল, which has actually shown that not just the solar home systems have provided them with electricity or energy. There are multiple socio-economic benefits of that, including good education, children could study later at night, women could work, and in particular, it's very important how it has helped towards women empowerment. So many of them are actually working as technicians in this solar sector. Also, it's also one remarkable thing is the solar irrigation. It's becoming increasingly popular in Bangladesh. Not necessarily, not only it's helping farmers to reduce their diesel costs, but also it's also ensuring their access to good work. So আমাদের যারা হচ্ছে আপনার কৃষক, যারা ইলেকট্রিসিটি ভিত্তিক মোটর চালান, তাদেরকে রাত জেগে অনেক সময় সেচ দিতে হতো। Now they don't have to do that. Those who have access to solar irrigation. But in addition to these, I want to highlight a few points which actually trying to say that how through implementing climate actions we can unlock many opportunities and set precedents with regards to these sustainable development goals. First is climate change governance. So the Bangladesh government has taken a good step, which is the whole of the society approach, and climate change is also in line with that. Already climate change has been mentioned in the 7th Five-Year Plan in various chapters. Also it's been considered in the 8th Five-Year Plan. So achieving what we can showcase to other LDCs is that Bangladesh has been able to mainstream climate change. Bangladesh has already set some precedent with regards to climate change, such as we developed the Bangladesh Climate Change Strategy and Action Plan, the NAPAs, and we can do that again with mainstreaming the climate change. And that is not going to just help us become climate resilient, it will also open doors through finance. As you know that আমরা 2025 এর ভিতরে হয়তো গ্রাজুয়েট করে lower middle income country হয়ে যাব, and by that time we won't be eligible for low income loans or any grants, but we'll still be climate vulnerable, so therefore we'll be able to access the climate funds. And if we can highlight that okay, we can manage funds better, we have good governance, we could actually learn from us. And it's not just South-South collaboration, but also northern countries, যারা হচ্ছে মূলত উন্নত বিশ্বের, এটা অনেকেরই adaptation নিয়ে তেমন একটা experience নেই. They can actually learn from us, and that's why it can actually open up like a door for South-North collaboration, because typically it's North-South. So I think this gives us an opportunity to sort of reverse the tide. And the very last point that I want to make is Bangladesh is one of the least polluting nations. But we have been able to showcase the world that doesn't mean that we don't have any responsibility. Through our NDCs and many of our interventions, we have highlighted that we are also very much behind that global goal for reducing emissions, such as in COP22, Bangladesh government did announce by 2050 we want to be 100% renewable. We don't want to be polluting the world anymore.
So that is showcasing that, okay, we're expressing our solidarity, even though we're not one of the most polluters, we're expressing our solidarity with the global nation. That we're, and I think with that we want to highlight the fact that we're very much behind sustainable and resilient tomorrow. With that, I would like to finish it. Thank you very much. থ্যাংক ইউ ফয়সাল। আমি কথা যাব না, আমি আমার এর পরবর্তী যিনি বক্তা তার কাছে চলে যাচ্ছি, খন্দকার মঈনুদ্দিনের কাছে। উনি পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ। আমার মনে হয় আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে বা যদি ক্ল্যারিফিকেশন দরকার লিখে রাখেন, আমরা একবারে সবগুলো প্রেজেন্টেশন শুনে নেই, তারপরে আমরা আলোচনায় যাব। মঈনুদ্দিন, আপনারও কিন্তু 7 থেকে 8 মিনিট। আমি শুরু করি। আমি মূলত বলবো যে এসডিজি 40 রাইট টু ওয়াটার। আমরা জানি যে পৃথিবীর আমরা সকালে উদ্বোধনী সংস্থায় আমরা ক্লাস প্রাইমারি স্কুলের পৃথিবীর 3 ভাগ সমুদ্র, 1 ভাগ স্থল, তারপরে 1 ভাগের মধ্যে আবার অনেক নদী নালা আছে। তো আমাদের এই দুটা ইকোসিস্টেম, বোথ ইনল্যান্ড অ্যান্ড মেরিন ইকোসিস্টেম, very vital role play করে for lives and livelihood. মঈনুদ্দিন ভাই, আপনি কমপ্লিট করছেন আজানের সঙ্গে, আমার মানে একটু থামিয়ে আমরা তারপরে আজান হয়ে গেলে আপনি তারপরে। তো অ্যানিম্যাল প্রোটিন হিসাবে আমরা এটা সামুদ্রিক কিংবা ইনল্যান্ড ওয়াটার, যেটা ওপেন ওয়াটার ক্যাপ্চার হিসাবে বসছি, এবং অন অ্যান অ্যাভারেজ 20 কিলোগ্রাম পার পারসন তাতে কনজাম্পশন অফ ফিশ পার ইয়ার ওয়ার্ল্ড। And various products also plays a very vital role for food security of the world population, large section of the world population. In Bangladesh, fisheries sector is totally dependent on water bodies, contributes around 4% to GDP and employs 11% of the labor force. So you can understand the importance of the water sector for lives and livelihood. And fish provides more than roughly 60% of the animal protein intake in the world. So it is more important for wetland country than Bangladesh, how water is contributing to the economy and livelihood. But because of development, our ecosystem, both marine and inland water bodies, আমরা সবাই জানি, under increasing pressure of pollution, encroachment and over exploitation of fish. একটা বলা হয় যে ডেড জোন, যেখানে অক্সিজেন নাই, যাতে জলজ প্রাণীরা বাঁচতে পারে, সে অক্সিজেনের মাত্রা এত কমে গেছে, আপনারা সবাই জানেন, বলার কিছু নাই। বুড়িগঙ্গা, তুরাগ রিভার সিস্টেমের অবস্থা, সেখানে কোনো প্রাণী বাঁচার মতো অবস্থা নাই, এবং সেখানে এই যে পলিউশনের ইফেক্টের জন্য, এবং সমুদ্রও এখন দূষিত হয়ে যাচ্ছে বিভিন্ন ল্যান্ড বেস এবং মেরিন পলিউশনের কারণে। Worldwide, 80% of global fish stocks are overexploited or collapsed. 30% increase of ocean acidity, carbon dioxide and climate change effect. Carbon dioxide পানিতে দ্রবীভূত হয়ে acidity বেড়ে যাচ্ছে, এবং সেখানে it is threat for coral reefs. And per year, 10 to 20 million plastic materials are being deposited in the oceans. এবং কদিন আগে একটা পত্রিকায় নিউজ দেখলাম যে ওয়াশন এখন প্লাস্টিক ক্যানের সংখ্যা মাছের সংখ্যার চেয়ে বেশি। তো what will ultimately happen, this will kill the fish cannot consume the plastics. So this is happening because of so-called development or GDP-centric development. And the challenge is to conserve sustainability use of ocean seas and increasing effect of climate change over fishing business to be addressed. Now, if I come to the SDGs, we know SDG has 17 goals with 169 targets. The main focus of SDG, main themes, or the philosophical basis of SDGs are 5 principles, 5 P's: people, planet, prosperity, and partnership. These 5 P's. But I attended a workshop a few days ago in the business part. Everybody now trying to define the SDG according to their own advantage. And they think 3 P. First come profit, then people, then planet. So it is, I think, some conflict is there. If we are driven by only profit, some people say it is the only sustainable economic viewpoint. But question arises whether that can be a sustainable means. If unending profit making,
may not be very sustainable idea. So these 3 P's, 5 P's, I think should be focused instead of 3 P's that they're doing. And in one article, last IPCC chairman Pachauri said that now everybody defines, it is the most abused definition of sustainability. There are more than 100 definitions, and as I just said, in the beginning days of business, they say that the profit should come first. Maybe it is true, and we should see more. And 2 minutes, next slide. And for as easy 14, there are 10 targets. 2 targets I just summarized. It's in charge of Ministry of Water Resources. 2 targets in charge of Ministry of Environment and Forest. 4 targets for fisheries and livestock, which is, I think it's implied. 1 target for Ministry of Science and Technology, and 1 target for Ministry of Foreign Affairs. And there are others, co-leads and associate partners, which is a huge, for each target there are multiple bodies involved, but there is 1 lead for every target. So, next slide. So based on that, since I have to finish very soon, I said that for a few recommendations, there is no alternative to massive awareness building on SDGs, and in a proper sense, not according to his own advantage. That I define my sustainability my own way. তারা নাকি ল্যান্ড গ্র্যাবিং করতেছে, নদী দখল করতেছে, তাদের জন্য এটাই বোধহয় সাস্টেনেবল। That should not be sustainable criteria. So it should be a societal consensus. And adequate budget, I don't think I should mention it further. And everybody says strong coordination is needed for ministries and in fact greater cooperation and interaction among these. I think research for policy makers, government and civil society needed. SDG target based on should be measurable target based on appropriate indicators, based on reliable, valid and authentic data. It was discussed in the inaugural session. We have a huge data gap, and monitoring should be based on regular monitoring, and independent assessment should be needed. How as we are in the right track, and there should be protected areas in the rivers. It is the second choice. I think all rivers should be fit for swimming and fishing. This is the water quality standard. I don't want to use the chemical কত আছে না, best standard হলো fishing এর জন্য, আমাদের লোকজনের swimming এর জন্য fit. Is Buriganga fit? Is Turak fit? If it not, what to do? And that should be restored. And if we cannot do that, at least sanctuaries or fish sanctuaries should be done. I think it is being done so that fish population will increase. And I think there should be for SDG 14 regional and cooperation, multilateral cooperation, especially for information exchange to keep track of SDG tracking. I think important. These are few recommendations. Thank you very much. অনেক ধন্যবাদ। কালেকটিভ ইন্টারেস্টের জন্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, গ্রুপ ইন্টারেস্ট ভালো বলেছেন, বিশেষ করে ভালো জায়গাতে। এরপরে আমি অনুরোধ করব শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক, সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস, বাংলাদেশ। সবাইকে 8 মিনিট দিচ্ছিলাম, 5-7 মিনিটে করতে পারলে আরো ভালো হয়। নিয়ে অর্থাৎ লাইফ অন ল্যান্ড, স্থলজ জীবন। এটা যদি বলতে চাই, প্রথমে আমাকে বলতে হয় যে কৃষি এবং বন হলো মেইন অংশ এই লাইফ অন ল্যান্ডের। তার মধ্যে আমি একটা অংশ নিয়ে কথা বলবো, সেটা হলো বরেন্দ্র অঞ্চলে যে আমাদের কৃষি এবং বন সেই অবস্থান নিয়ে। আমরা জানি যে বরেন্দ্র অঞ্চলের বৈশিষ্ট্য কি, সেটা বোধহয় আমরা সবাই জানি যে বরেন্দ্র অঞ্চলটা হলো অনেক উঁচু এলাকাতে অবস্থিত। বিশেষ করে যদি আমরা চিন্তা করি যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 থেকে 150 ফিট উঁচুতে অবস্থিত, এবং এই অঞ্চলে যেটা হয় যে বৃষ্টিপাত খুব কম হয় আর তাপমাত্রাটা অনেক বেশি। এবং সেই সাথে আমরা যদি আরও ইতিহাস দেখি, সেটা হলো বরেন্দ্র অঞ্চল আগে বনভূমি ছিল এবং পরবর্তীতে এটা কৃষিতে রূপান্তরিত হয়েছে, এবং সেটার ইতিহাসও একটু বলা দরকার। সেটা হলো 74 সালের আগে 55% বনভূমি ছিল, এবং তারপর একটা প্রতিবেদনে বলা হয় এটা 70% কৃষিভূমিতে রূপান্তরিত হয়। এবং সেখানে যে কৃষি জমি ছিল, সেই কৃষি জমিতে 13% আমরা চাষ করতে পারতাম, এবং ফসলের নিবিড়তা ছিল মাত্র 117%। পরে 185 সালে একটা প্রজেক্ট নেওয়া হয়, ব্যারিং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, BIDC দ্বারা। সেই প্রজেক্টে
ইরিগেশন এরিয়াও বাড়ানো হয়, অ্যাট দ্য সেম টাইম সেখানে কি হয়, ফসলের নিবিড়তা অনেক বেড়ে যায় 217%। এরপরে 1992 সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সৃষ্টি হয় এবং তারা যাত্রা শুরু করে এবং অনেক কাজ শুরু করে। এবং বরেন্দ্র অঞ্চলের যে ভূমি আছে সেই ভূমি ভাগ করলে দেখা যায় 3টা ভাগে ভাগ আছে, সেটা সমতল বা ঢালু ভূমি, দেন প্রশস্ত খণ্ডিত অংশ, আর একটা হলো নিম্ন খণ্ডিত অংশ। এখন আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশে খরা প্রতি বছরই হয়, বিশেষ করে দুটো সিজনেও হয়ে থাকে কখনো কখনো, এবং খরাটা বরেন্দ্র অঞ্চলে বেশি হয়। আমরা যদিও বলেছি অনেকটাই যে লাইফ বিলো ওয়াটার, আমাদের বাংলাদেশের কথাও যদি বলি 230টারও বেশি নদী এবং এর শাখা প্রশাখা আছে, আমাদের হাওর আছে, তারপরেও বরেন্দ্র অঞ্চলে খাবার পানি এবং কৃষির পানির বড় অভাব। আমরা এখানে পানি পাই না, মানে এতটাই অভাব হচ্ছে সেখানে, এবং তার জন্য প্রতি বছর আমাদের প্রচুর পরিমাণে কৃষি উৎপাদনে ব্যাহত হয় এবং ফসল নষ্ট হচ্ছে। এবং আমরা যদি বলি খরা, আবার বিভিন্ন তথ্য থেকে বলা হয়েছে খরা 4 ধরনের হয়। সেটার কৃষির একটা খরা, আবহাওয়াজনিত একটা খরা, সামাজিক অর্থনৈতিক একটা খরা, এইভাবে আমরা খরাকে ডিফাইন করতে পারি। এখন আমরা বলি যে আমরা যে এই খরা অঞ্চলে টেকসই উন্নয়ন অভিষ্ট 15 যে চ্যালেঞ্জ সমূহ বা প্রতিবন্ধকতা সমূহ, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমি। সেটা হলো মাটিতে জৈব পদার্থের পরিমাণ এত কম, আমাদের এমনি আইডিয়াল রেশিও হলো যে 5% পর্যন্ত থাকতে হয়, মানে শতকরা 5 ভাগ। সেখানে বরেন্দ্র অঞ্চল 1 ভাগেরও নিচে এই জৈব পদার্থের পরিমাণ, যার জন্য হয়েছে কি আমাদের মাটির যে উর্বরতা সেটা হ্রাস পাচ্ছে। এবং সেই সাথে কি হচ্ছে, আমাদের যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতটা খুবই ইরেগুলার, ইরাটিক প্যাটার্ন। সেখানে হয় কি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ঢালু জমি আছে, এটা চুইয়ে চলে যায়, মানে গড়িয়ে চলে যায়, এবং এটা মাটির পানি শোষণ ক্ষমতা খুবই কম হওয়ার কারণে এই মাটিতে পানি ভিতরে ঢুকতে পারে না, যার জন্য আমরা ফসলের জন্য চাষাবাদ করতে পারি না। তারপরে আরেকটা জিনিস হয়েছে যে রাসায়নিক সার এবং চাষ পদ্ধতি, আমরা ভুল পদ্ধতিতে চাষ করছি, যার জন্য মাটিকে আরো নষ্ট করে ফেলছি আমরা। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। যদিও আমরা বিভিন্ন সমীক্ষায় গবেষণায় বলছি যে উৎপাদন বাড়ছে, কিন্তু সেই সাথে আমাদের উৎপাদন ব্যয় অনেক গুণে বেড়ে যাচ্ছে এবং মাটি অনুর্বর হয়ে পড়ছে। এবং আমরা যেটা বলছি যে মরুকরণ প্রক্রিয়ার কিছুটা প্রভাব পড়েছে সেখানে। এবং এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। আমি এই বছরেই ইরানের মাসাদে গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে। সেখানে দিয়েছি যে তারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাম্প করার জন্য, অ্যাবস্ট্রাকশনের জন্য ক্ষতিটা হয়েছে একটা বিশাল অংশ জুড়ে মাটির নিচে বসে গিয়েছে, দেবে গিয়েছে, এবং খাল বিলের মতো নদীর মতো হয়ে যাচ্ছে। আমরা খাদ্য নিরাপত্তা করতে পারবো, কিন্তু আসলে তো তা নয়। আমরা তো শুধুমাত্র ভাত খাই না, ভাতের সঙ্গে আমাদের অনেক সবজি, অনেক তরকারি খেতে হয়, দেন আমাদের রুটি খেতে হয়, অনেক কিছু খেতে হয়, যার জন্য আমাদেরকে ক্রপ ডাইভার্সিফিকেশন নাই বললেই চলে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটার উপর জোর দিয়েছে এবং কাজ করছে, কিন্তু এটা অপ্রতুল, আরো বেশি করতে হবে এই কাজ। দেন আমরা যদি বলি ভূগর্ভস্থ পানির কথা বলেছি যে এত পরিমাণে পানি উঠানো হচ্ছে, এবং গবেষণায় দেখা গিয়েছে, এবং অনেক গবেষণায় বলেছে, এবং আমারও একটা গবেষণা আছে যেখানে দেখা গেছে প্রতিটা অঞ্চলে প্রতি বছর প্রায় 4 ফিট করে পানি নিচে নেমে যাচ্ছে, পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে আরো 20 বছর পর কি হবে? আমরা 2030 সালের কথা বলেছি যে আমরা খরা মোকাবেলা করব, আমরা মরুকরণ প্রবণ প্রতিরোধ করব, অনুর্বর মাটিকে উর্বর করব। তাহলে কিভাবে সম্ভব হবে? সেটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা এটা করতে পারছি না। তারপরে আরেকটা হয়েছে কি যে জলবায়ুর পরিবর্তন এর সঙ্গে জড়িত হয়েছে, কারণ বরেন্দ্র অঞ্চলে চরম ভাবাপন্ন আবহাওয়া, তাপমাত্রা অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, কখনো বেশি ঠান্ডা, কখনো বেশি গরম হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেইটা আমাদেরকে একটু দেখা দরকার। আমরা কি করতে পারি? সচেতনতা জাগাতে পারি, সচেতন করতে পারি, মানুষকে প্রশিক্ষিত করতে পারি যে ক্রপ ডাইভার্সিফিকেশন, কোন ক্রপগুলো করলে ভালো হবে, আমরা সেটার উপর জোর দিতে পারি। তারপরে আমরা করি খরা নীতিমালা প্রণয়ন করতে পারি। যদিও আমাদের দেশে নাপার একটা পলিসি আছে, বাট বরেন্দ্র অঞ্চলের জন্য আলাদাভাবে সুনির্দিষ্টভাবে একটা নীতিমালা বা পলিসি খুবই জরুরি, যেটা বরেন্দ্র অঞ্চলের জন্য কাজ করবে। আমাদের খরা গবেষণা ইনস্টিটিউট, মানে ড্রাউট রিসার্চ ইনস্টিটিউট করা দরকার বরেন্দ্র অঞ্চলের জন্যই, যেটা না করলে আমরা হয়তো এই SDGs 15
অর্জন করতে পারবো না। দেন আমরা কি করতে পারি, ভূমি ব্যবহারের নীতিমালা। ভূমি ব্যবহারের নীতিমালাটা হলো যে আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশন স্পেসিফিক ক্রপের জন্য আমরা করব, শুধুমাত্র ধান না, অন্যান্য ফসলও আমাদেরকে করতে হবে। দেন ফসলের বিকল্প ব্যবহার, যেমন আমরা যদি বলি কাউন, তিল, এইসব চাষ, খরা সহিষ্ণু ফসলের চাষ করতে হবে এবং সেগুলোর বিকল্প ব্যবস্থা শুরু করতে হবে। এই ক্ষেত্রে প্রাইভেট পার্টনারশিপ আসতে পারে, বিভিন্ন, যেমন প্রাণ বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, বিভিন্ন শিল্প, কৃষি শিল্প গবেষণা গড়ে উঠাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রাণও এখানে এগিয়ে আসতে পারে। আমরা আরো কি করতে পারি, জৈব কৃষি, যেটা অর্গানিক ফার্মিং বলি, সেইটার কোনো বিকল্প নেই খরা রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য। জৈব কৃষি করলে মাটির উর্বরতা বাড়বে, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে, কৃষকের খরচ কম হবে এবং ক্রপ ডাইভার্সিফিকেশন হবে। সেই জন্য আমাদের জৈব কৃষি নিয়ে আসতে হবে। আরেকটা আসতে পারে যে আমরা কি করতে পারি, আমরা ড্রাউট ইন্স্যুরেন্স, খরার বীমা চালু করতে পারি। খরায় ফসল নষ্ট হলে কৃষকরা সেখানে সাহায্য পাবে, সেই ব্যাপারে আমরা একটা নীতিমালা চাইতে পারি। তারপরে আমরা কি করতে পারি, প্রয়োজনীয় নদীগুলোকে ড্রেজিং এর আন্ডারে আনতে পারি, ড্রেজিং করে পানি ধারণ ক্ষমতা এবং সারফেস ইরিগেশন, ভূ-উপরিস্থ পানি ব্যবহার করতে পারি। সেই সঙ্গে আমরা কি করতে পারি, খরাজনিত কারণে বীমা স্কিল বলেছি, ফলের বাগান, বিশেষ করে আমাদের বরেন্দ্র অঞ্চলে ফলের বাগান খুব ভালো হয় এবং পানি কম লাগে, সেই সকল ফসল এবং ফলের বাগান আমাদের করতে হবে। সর্বোপরি সকলের অংশীদারিত্ব লাগবে এখানে, প্রাইভেট পার্টনারশিপ, দেন থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকাডেমিশিয়ানস, প্র্যাকটিশনার্স, সবাইকে একসাথে কাজ করতে হবে, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে কাজ করতে হবে, কেউ যেন পিছিয়ে না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এই খরাজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, মহিলারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিবন্ধীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বয়স্ক পিপলরা ক্ষতি হচ্ছে এবং গরিবরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে পিছনে রেখে আমরা তো উন্নয়ন করতে পারবো না, তাই আমাদের সকলকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব ডক্টর A.K. এনামুল হক, তার উনি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। বসে বসেই বলি, আপনার যদি একটা আমার বক্তব্যের একটা দিক বলা হয়েছে, সেটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে বলা। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বলছি, আমি সেদিকে নজর দেব। একটা বিষয় আমি শুরু করি, সেটা হচ্ছে যে আমরা যতগুলো কাজ বলছি এসডিজির জন্য এবং বিভিন্ন গোলে যাচ্ছি, সবগুলোর জন্য হোয়াট আর দ্য সোর্সেস অফ ফাইন্যান্স, এই যদি চিন্তা করি, আমি ব্রডলি 3টা ফাইন্যান্সিয়াল সোর্স দেখছি। একটা ফাইন্যান্স সোর্স হচ্ছে, আমি বলবো গভর্নমেন্ট অফ বাংলাদেশ নিজস্ব ট্যাক্স ফেলতে আসতে হবে। একটা যেটা আমরা ট্যাপ করি না আমাদের দেশে আইনগতভাবে, যেটা ভারত করেছে, সেটা হচ্ছে প্রাইভেট ফাইন্যান্স। প্রাইভেট ফাইন্যান্স ভারত যেটা করছে, কর্পোরেট সেক্টর বলছে 2% of their gross profit should be allocated for non-profit work. এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্পোরেট লতে নিয়ে আসছে, যেটা আমাদের দেশে নাই, এবং তার মধ্যে বলা আছে 1% should be on environmental issues. আমি জাস্ট সোর্সগুলো বলছি যে আমাদের ওখানে এটা এখনো দয়া দাক্ষিণে আছে। CSR বলছি, CSR শব্দটা খুব সুন্দর, যে আমি দিলে দিলাম, না দিলে না। কিন্তু আরও একটা জিনিস, এটা কম্পালসারি ইন্ডিয়াতে। আমি আরও একটা জিনিস বলছি, সেখানে আরও কতগুলো আইন ব্যাপার আছে, আইনগত বিষয় আছে। সেটা হচ্ছে, আমি যখন এটা ফাইন্যান্সিং করতে চাই, অনেক ক্ষেত্রে দেখবেন প্রাইভেট পার্টনাররা বা প্রাইভেট এন্টারপ্রাইজগুলো, তারা নিজেদের এনজিও তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি ফ্ল্যাগ করছি, যেহেতু ফাইন্যান্স ইস্যুগুলো আমি আলোচনা করছি, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। লিগেলি এগুলোকে যদি ডিল না করেন, তাহলে ইট ইজ নট গোয়িং টু বি সার্ভিং দ্য পারপাস যে জন্য আমরা চিন্তা করছি। সো এটা হচ্ছে দুটো দিক। থার্ড দিক যেটা হচ্ছে, সেটা একটু ব্যাগ, সেটাকে আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের কথা বলি, যে তাদের ফাইন্যান্সিং সোর্স, তারা দুভাবে ফাইন্যান্স করছে। একটা, আপনারা বুঝতে পারছেন মঈনুদ্দিন ভাই এবং অন্য প্রেজেন্টেশন থেকে, যে অনেকগুলো অ্যাক্টিভিটি এসডিজির ক্লাইমেট এনভায়রনমেন্ট বললেও এটা আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। সুতরাং একটা সোর্স অফ ফাইন্যান্স ক্লাইমেটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফাইন্যান্স থেকে আসবে। আরেকটা সোর্স অফ ফাইন্যান্স, যেটাকে আমরা এই বিশেষ করে এসডিজি 13-এ বলা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স। সো সবগুলো আমি আলাদা করছি, যে এসডিজি 13-এ যখন ক্লাইমেট ফাইন্যান্স বলছে, এটা কিন্তু একটা সেপারেট সোর্স। এই সোর্সটা আমরা খুব একটা ট্যাপ করতে পারি না। ডেভেলপমেন্ট ফাইন্যান্সে যে ভয়টা কয়েকজন বক্তা সকালেও বলছেন, দেবপ্রিয়দাও বলছেন, সেটা হচ্ছে যে ভবিষ্যতে এটা শুকিয়ে যাবে। কারণটা হচ্ছে, আমরা যখন মধ্যম আয়ের দেশে যাব, তখন ডেভেলপমেন্ট ফাইন্যান্সের প্রসপেক্টগুলো কমে যাবে। তাহলে বাকি রইল কোনটা? যে কমিটমেন্টটা 2030 পর্যন্ত আছে, সেটা হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স, যেটা এসডিজি 13-এ বলা আছে।
প্রবলেম যেটা হচ্ছে, যেটা আমরা সবাই আমরা যখন আলোচনা করি, আমরা বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট তারা সবাই আমরা জানি যে আমাদের ক্লাইমেটের কথা আসলে আমরা প্রথম এবং সর্বাগ্রে বলি সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন ফাইন্যান্স। এই কথাই হচ্ছে আমাদের মূলত ফাইন্যান্স। আমি কয়েকটা তথ্য দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। রুলস অনুযায়ী, মানে আপনার COP23 অনুযায়ী আমরা যখন বলছি যে এখন কি করতে হবে, যে প্রত্যেক ডেভেলপ কান্ট্রিকে বলতে হবে প্রতি বছর কোন দেশকে সে কত টাকা দিচ্ছে। দ্যাট স্টোরি শুড বি নাও ফ্ল্যাগড এন্ড রিপোর্টেড। আর ডেভেলপমেন্ট কান্ট্রিকে বলতে হবে তার কোথায় টাকা দরকার। থার্ড কমিটমেন্ট হচ্ছে ডেভেলপ কান্ট্রিকে বলতে হবে কত টাকা সে অ্যালোকেট করছে, কি পারপাসে। যেহেতু ক্লাইমেট ফাইন্যান্সের মূল ডেফিনেশনটা পরিষ্কার না, এক এক কান্ট্রি এক একভাবে করছে। $100 বিলিয়ন যে কমিটমেন্ট সেটা এখনো ফুলফিল হয় নাই, কিন্তু যেটুকু কমিটমেন্ট এসছে সেখানে যদি আমি একটা ডিস্ট্রিবিউশন দিই আপনাদের কাছে, তাহলে একটু বুঝতে পারবেন আমরা কোথায় চিন্তা করা উচিত। 66% অফ দি কারেন্ট প্লেজ ইজ ফর মিটিগেশন, 14% ফর অ্যাডাপ্টেশন, 14%। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথা বলছি 14% নিয়ে, আর 17% হচ্ছে মিক্সড অ্যাডাপ্টেশন মিটিগেশন মিক্সড, আর 10% আদার্স বলা হচ্ছে। দিজ আর দ্য ডিফারেন্ট কমিটমেন্ট দে হ্যাভ গিভেন। যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট এবং আমরা বলছি যে ঠিক আছে এই ফান্ড আমরা কিভাবে ফান্ডটা তখন নিচ্ছি বা আমরা কিভাবে নিচ্ছি সেটার একটা স্ট্যাটিস্টিক দিই। GEF যে ফান্ডটা মেনটেন করে তার একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে সামারি দিচ্ছি বোঝার জন্য। 2000 তাদের লেটেস্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 3670টি প্রজেক্ট তারা গ্লোবালি ফাইন্যান্স করেছে আন্ডার ক্লাইমেট ট্রাস্ট ফান্ড। বাংলাদেশ কটা পেয়েছে? 17টা। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি বলা হচ্ছে। আমরা টোটাল প্রজেক্ট পেয়েছি 3670টার মধ্যে 17টা। পুরো এশিয়া পেয়েছে 17%, আফ্রিকা পেয়েছে 22%। আমি কান্ট্রি বললাম না, জাস্ট বোঝার জন্য। 17টা প্রজেক্টে অর্থাৎ টোটাল প্রজেক্টে আমরা 0.57% প্রজেক্ট পেয়েছি। কত টাকা পেয়েছি যদি হিসাব করেন তাহলে অবস্থা আরো খারাপ। আমরা মাত্র 0.3% ফান্ড পেয়েছি। তার মানে আমাদের কতগুলো জিনিস যারা আমরা অ্যাক্টিভিস্ট, আমি সব যেহেতু আমরা একটা আলোচনা বিষয়, আমি এই জন্য অন্য বিষয়ে যাচ্ছি না, ফাইন্যান্স ইস্যুগুলো বলছি যে ইফ ইউ লুক ফর দ্য ফান্ড, তাহলে অ্যাভারেজ ফান্ড সাইজ, আমি একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স দিই। যে ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অ্যাভারেজ ফান্ড সাইজ হচ্ছে $3.5 মিলিয়ন। বাংলাদেশে যে 17টা ফান্ড এসছে সেগুলো $2 মিলিয়ন, অর্থাৎ অ্যাভারেজের নিচে। ইন্ডিয়াতে অ্যাভারেজ পেয়েছে $7 মিলিয়ন। তাহলে কতগুলো ক্যাপাসিটি বিল্ডিং ইস্যুজ আমাদের চিন্তা করা উচিত যে হাউ টু ট্যাপ দিস রিসোর্সেস আর অ্যাভেলেবল, কমিটেড, কিন্তু আমরা এটা নিতে পারছি না। আমি টোটাল যে ফান্ড এই 3670টা প্রজেক্টে তারা $12 বিলিয়ন অলরেডি ফান্ড করেছে। বাংলাদেশ টোটাল কত টাকা পেয়েছে? $34 মিলিয়ন, অর্থাৎ $12,672 মিলিয়ন মধ্যে আমরা পেয়েছি $34 মিলিয়ন। এই হচ্ছে ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অবস্থা। এলডিসির জন্য যেটা স্পেশাল ফান্ড, এলডিসিদের জন্য বলা হচ্ছিল ক্লাইমেট ফাইন্যান্সের আন্ডারে, সেখানে এটাও GEF অর্গানাইজ। সেখানে 124টা প্রজেক্ট, প্রায় 50টা কান্ট্রি এলডিসি গ্রুপে। 124টা প্রজেক্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র 3টে প্রজেক্ট। অনেক কষ্ট করে আপনারা টোটাল ফান্ডিং যদি বলি, হিসাব করেন যে আমরা ফান্ডিং হিসাবে গেলাম না। আমার আরেকটা মজার স্ট্যাটিস্টিক্স আছে, স্পেশাল ক্লাইমেট ফান্ড, আরও একটা ফান্ড, বাংলাদেশ কোনো টাকা পায় না। আমি ইচ্ছা করে ইন্ডিয়ান কয়েকটা প্রজেক্টের নাম পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের মনে হবে যে আমরা কেন পেলাম না বা কেন আমরা চিন্তাটা করলাম না। ইন্ডিয়ান স্পেশাল ক্লাইমেট ফান্ডের প্রজেক্ট হচ্ছে মধ্যপ্রদেশে বিল্ডিং অ্যাডাপটিভ ক্যাপাসিটি ফর স্মল ইনল্যান্ড ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নিজে থেকে এই ফান্ডটা নিয়েছে। ক্লাইমেট স্মার্ট অ্যাকশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর নর্থ ওয়েস্ট অ্যান্ড হিমালয়াস রিজিয়নস ফর লাইভলিহুড, সাস্টেনেবল লাইভলিহুড ফর এগ্রিকালচার, এটাতে তারা টাকা পেয়েছে। তারা টাকা পেয়েছে এই চারটা প্রজেক্টে $7 মিলিয়ন। Climate proofing of watershed development, enhancing adaptive capacity of small and marginal farmers in West Bengal, Purulia, conservation and management of coastal resources, adaptation strategy.
আমি কথাটা বললাম যে আমাদের এরকম প্রজেক্ট হওয়ার কথা এবং আমাদের আশা, এখান থেকে আমরা কোনো টাকা আমরা আনতে পারিনি, এবং যেটা হচ্ছে যেহেতু ফাইন্যান্সের ইস্যুতে। লাস্ট একটা মজার স্ট্যাটিস্টিক্স, এটাও আপনাদের মনে লাগবে। টোটাল জিএফ এর ফ্রেমওয়ার্ক 4 এ যে অ্যালোকেশন ছিল, টোটাল অ্যালোকেশন, সেটাতে টোটাল অ্যালোকেশন ছিল টোটাল অ্যালোকেশন ছিল $716 মিলিয়ন। সেখানে তারা অলরেডি স্পেন্ড করে ফেলছে $587 মিলিয়ন। বাংলাদেশের জন্য কিন্তু অ্যালোকেশন করা ছিল, কত ছিল? $7.3 মিলিয়ন। আমরা কত খরচ করেছি? $1.09 মিলিয়ন। টোটাল অ্যালোকেশনে বাকি কত টাকা পড়ে আছে? $120 মিলিয়ন। বাংলাদেশের কত টাকা পড়ে আছে? 7-এর মধ্যে এখনো $6 মিলিয়ন পড়ে আছে। সুতরাং আমরা বলছি যে আমরা কথাগুলো, আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে চিন্তা করা উচিত, এই ক্যাপাসিটি বিল্ডিংগুলো চিন্তা করা উচিত। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সামথিং মিসিং। কারণ আফ্রিকা যদি এতগুলো টাকা পায়, তাহলে আমরা বলতে পারি না আমরা প্রিপেয়ার্ড না। সুতরাং কোথায় মিসিং হচ্ছে, এটার অনেক তথ্য অনেকেই জানেন, বাট আমি ফ্ল্যাগ করছি বোঝার জন্য। দিস আর দ্য ক্লাইমেট ফাইন্যান্স ইস্যুস, যেটা আমাদের ভবিষ্যতে চিন্তা করা উচিত। আমরা চেষ্টা করছি অ্যাডাপ্টেশন ফাইন্যান্স থেকে এখন মূলত আমি যদি আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে আপনারা দেখবেন ডকুমেন্টেশনে লো এমিশন গ্রোথ, এটা হচ্ছে এখন বাজওয়ার্ড, লো এমিশন গ্রোথ। তার মানে হচ্ছে আমরা আসলে ক্লাইমেট কোথায় ফান্ডিং পাওয়া উচিত ছিল? শহরের ট্রান্সপোর্টেশন সিস্টেমে ক্লাইমেট ফাইন্যান্স আসার কথা ছিল, আমরা নিজেদের পয়সা সব করছি। শহরের এগুলো কিন্তু ক্লাইমেট ফাইন্যান্সের অংশ। কারণ কেন বলছি যে আপনি রিডিউসিং কার্বন এমিশনের জন্য আমার এই ফাইন্যান্সগুলো আনার কথা, আমরা কিন্তু এগুলো ট্যাপ করছি না, পাশাপাশি অন্যান্য প্রান্তে এগুলো ট্যাপ করে ফেলছি। আমি সেই কারণে কথাগুলো বলছি। আমরা যাচ্ছি যেগুলোতে, সেগুলো পপুলার বাট স্মল প্রজেক্ট, এনজিও লেড প্রজেক্টগুলো কিন্তু খুব বড় প্রজেক্ট না, এগুলো ছোট ছোট প্রজেক্ট। এখন পিকেএসএফ যে ফান্ড আনছে সেখান থেকে অনেকটা হয়তো ইউজ করবেন, কিন্তু এগুলো ছোট ছোট প্রজেক্ট। বড় বড় প্রজেক্টের ফান্ডগুলো যদি আমরা ট্যাপ করতে না পারি, এবং এগুলো কিন্তু একদিকে লো এমিশন গ্রোথের জন্য প্রয়োজনীয়, এবং এটা ইম্পর্টেন্ট, গ্রিন গ্রোথের কথা আমরা বলছি, আমরা সেদিকে একটু প্রিপারেশন নেওয়ার কথা বলবো। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় অনেকের মনে অনেক প্রশ্ন এবং অনেক কন্ট্রিবিউশন আমরা যখন খুলে দেব সবার জন্য, তখন হয়তো আসবে। শেষ বক্তা এবং জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, এই বিষয় নিয়ে কথা বলবেন। আমি এখন অনুরোধ করছি সাইদ মাহমুদ রিয়াদকে। তিনি প্রধান উপকূলীয় কার্যক্রম কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। আপনার জন্য 7 মিনিট, বেশি হলে 8। সকলকে স্বাগত জানাচ্ছি আমার উপস্থাপনায়। আমি মূলত টেকসই উন্নয়ন অভিষ্ট 13, যেটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে কী পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করা যায় তার উপরে। আমি মূলত আমাদের কনসার্নের কিছু অভিজ্ঞতা, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করতে গিয়ে যেভাবে আমরা ঝুঁকি মোকাবেলার জন্য কার্যক্রম করছি সেটি মূলত বলবো, যেহেতু এটি একটি আমাদের নাগরিকদের সমন্বিত উদ্যোগ। সুতরাং আমি মনে করি আমরা নাগরিকরা কী কাজ করছি, নাগরিক সমাজের বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে আমাদের বাংলাদেশ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ, এবং এই ঝুঁকির মধ্যে আমাদের যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেটি সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ। কারণ আমরা জানি প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেগুলোতে আমাদের উপকূলীয় অঞ্চল সবচেয়ে সম্মুখ সারিতে রয়েছে। এবং আমি যদি ছবিগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কী ধরনের বিপর্যয় ঘটে থাকে। তো এই ছবিগুলোর মাধ্যমে আমরা আসলে ঝুঁকিসমূহ এবং যে জড়তা রয়েছে তার কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা এই ঝুঁকির মোকাবেলার জন্য আমরা যে সক্ষমতা বৃদ্ধির কৌশলসমূহ আমরা কি নিয়েছি কাজ করতে গিয়ে, প্রথমে আমরা চেষ্টা করেছি স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান বৃদ্ধি করা, অর্থাৎ তাদেরকে বিভিন্ন বিষয়গুলোতে জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ তাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ যেন থাকে সেই জিনিসটা তাদেরকে জানানো, বোঝানো। তারপর হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে ঝুঁকি নিরূপণ এবং ঝুঁকি কমানোর পরিকল্পনায় পারদর্শী করে তোলা। তারা নিজেরাই তাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যেটা আমরা যারা ক্লাইমেট চেঞ্জ প্র্যাকটিস করি, সেটি যেন তারা নিজেরাই তাদের ঝুঁকি মোকাবেলার জন্য কী করণীয় এবং সেই পরিকল্পনাগুলো নিরূপণ করে নির্ধারণ করতে পারে সেই ব্যাপারে সক্ষম করে তোলা। তারপর হচ্ছে আমরা নেতৃত্বের বিকাশে সহায়তা করেছি এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক তৈরিতে আমরা কাজ করেছি।
তারপর আমরা যেটি করেছি হচ্ছে জলবায়ু সহিষ্ণু জীবিকায়ন, যেটি আমরা যেটাকে বলছি ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড, অর্থাৎ জলবায়ু সহিষ্ণু জীবিকায়নে আমরা কাজ করেছি। তারপর আমরা দেখেছি তাদের জনগোষ্ঠীকে সামাজিকভাবে সংগতিপূর্ণ এবং স্বাবলম্বীভাবে কীভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কাজ করেছি। তারপর তাদের যে স্থানীয় পর্যায়ের যে বিভিন্ন উন্নয়নের বিষয়গুলো রয়েছে এগুলো নির্বাচন করে স্থানীয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের উন্নয়নের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে কীভাবে সক্ষম করা যায় সে বিষয়ে আমরা কাজ করেছি। এবং এই যে স্থানীয় পর্যায়ের যে উদ্যোগগুলো, সফল গল্পগুলো, এগুলো কিভাবে নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে গিয়ে সেটি নীতি নির্ধারণীতে প্রভাব রাখতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। তারপর রয়েছে আমাদের অর্থাৎ বিভিন্ন যে সার্ভিস প্রোভাইডার বা সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের এই সেবা প্রদানকারী সংস্থা, সরকারি বেসরকারি এই সংস্থাগুলোর সাথে কিভাবে তাদের সংযোগ স্থাপন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকার এবং যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে সংবেদনশীল করা, এই ঝুঁকিগুলো এরা যে অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে তাদের বিষয়ে, এবং তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা তাদের সাথে, সেই বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিয়েছি। সর্বোপরি হচ্ছে সুবিধাভোগীদের মধ্যে আমরা আর্থিকভাবে তাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অর্থাৎ তাদের যে সেভিংসের যে অর্থাৎ ঋণ, তাদের নিজস্ব সঞ্চয় থেকে ঋণ গ্রহণ করে আর্থিক কার্যক্রমে অংশগ্রহণ করা সেই বিষয়টি তো আমরা গুরুত্ব আরোপ করেছি এবং সেই ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। আমরা ছবির মাধ্যমে দেখাতে চেষ্টা করব যে বিষয়গুলোর সুফলগুলো আমরা কিভাবে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা দীপিকা দত্ত একজন আমাদের নারী যিনি জলবায়ু পরিবর্তনের অভিযোজন সম্পন্ন কৃষিকার্যের মাধ্যমে ফসল উৎপাদন করেছে, এবং আমরা নতুন যেই টেকনোলজি কৃষি সমন্বিত কৃষি কাজের যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেটির সফলতা আমরা তাদের মাধ্যমে যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে এবং সফলতা হয়েছে। এবং আমরা কাজ করছি যে এই প্রযুক্তিগুলোকে কিভাবে আমরা যে অ্যাডাপ্টেশন প্ল্যান করেছি জাতীয় পর্যায়ে সেখানে কিভাবে নীতি নির্ধারণী পর্যায়ে এই মাঠ পর্যায়ে সফলতাগুলোকে তুলে আনা যায় সেই বিষয়গুলোকে আমরা কাজ করছি। এখানে ছবির মাধ্যমে আমরা দেখছেন যে আমরা কিভাবে কমিউনিটির সম্পদ এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছি। তারপরে ছবিতে আসি, ছবিগুলোতে আমরা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে জলবায়ু সহনশীল জীবিকায়নের জন্য আমরা যে কাজগুলো করেছি। দেখেন এখানে একজন নারী ইতিপূর্বে তারা পানিগুলো এক ধরনের মাটির পাত্রে রেখে সংরক্ষণ করত, পরবর্তীতে তারা কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করবে এবং সেই পানি কিভাবে তারা খাওয়ার জন্য ব্যবহার করছে এবং কিভাবে আবার সেই পানি তারা কৃষিকার্যে ব্যবহার করছে সেই ধরনের স্থানীয় পর্যায়ে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে আমরা স্থানীয় জনগোষ্ঠীর সাথে কাজ করেছি। সফলভাবে বনায়ন কার্যক্রম কৃষি বনায়নে তারা অংশগ্রহণ করেছে, যার মাধ্যমে তারা তাদের জ্বালানির চাহিদা, তাদের পুষ্টির চাহিদা পূরণ করে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তারপরে ছবিতে আসে, তারপরে দেখছি আমরা একই যে জিনিসটি বলছি যে বৃষ্টির পানি সংরক্ষণ এবং কৃষি ব্যবস্থা প্রশিক্ষণ, অর্থ প্রদান, স্থানীয় জনগণের সাথে সরকারি বেসরকারি মহলের যোগাযোগের মাধ্যমে তাদের সম্পদের সুরক্ষার ব্যাপারে আমরা কাজ করেছি। এবং আমরা দেখেছি যে প্রকল্পের সমন্বিত পদ্ধতির মাধ্যমে একটি কার্যকর উদ্যোগ নেওয়ার ফলে স্থানীয় জনগণের অবস্থার ক্রমান্বয়ে পরিবর্তন ঘটছে। তারপর আমরা নেতৃত্ব বিকাশের জন্য কাজ করেছি এবং কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এর ফসল তাদের বিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, তারা নিজেরাই নিজেদের সক্ষমতা বিষয় সিদ্ধান্ত নিতে পেরেছে এবং নারীদের ক্ষমতায়ন ঘটেছে এবং স্থানীয় সমস্যাগুলো তারা স্থানীয় পর্যায়ে পরিকল্পনা করে তারা স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তারা জেলা পরবর্তী ছবিতে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান তাদের সাথে যোগাযোগ করে তাদের ইস্যুগুলোকে তারা জেলা পর্যায়ে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এটি আরও উচ্চতর নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাকোপের কামারখোলা ইউনিয়নে কমপক্ষে 3000 গ্রামবাসী পানির সুযোগ লাভ করে, অর্থাৎ যেটা হয়েছে যে কিছু পুকুর ছিল ওখানে সুপেয় পানি যেগুলো স্থানীয় প্রভাবশালী মহলের দখলে ছিল সেগুলো তারা কমিউনিটি নিজেদের উদ্যোগে এগুলো তাদের নিয়ন্ত্রণে এনে সকলের জন্য ব্যবহারের সুযোগ উন্মুক্ত করেছে। এবং আমরা দেখেছি সেক্ষেত্রে এই উদ্যোগগুলোতে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনে যারা কর্মরত রয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া গেছে সফলভাবে। যখন নাগরিকগণ সমন্বিত হয়েছেন এবং এই উদ্যোগটি গ্রহণ করেছেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে সফলতাটা পাওয়া সম্ভব।
তো এখানে দেখেন যে কিভাবে তাদের নেতৃত্ব বিকাশ, দল গঠন, এবং এখানে হচ্ছে তারা তাদের ক্ষুদ্র সঞ্চয় করে নিজেরা স্বাবলম্বী হয়েছে এবং নিজেদের যে সঞ্চয় আছে সেই সঞ্চয় থেকে তারা নিজেরাই ঋণ গ্রহণ করে ছোট ছোট প্রকল্প গ্রহণ করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। তা আমরা যেটা মনে করছি যে কয়েকটা বিষয়ের উপর আমরা গুরুত্ব আরোপ করতে চাই, যেটা হচ্ছে যে এক হচ্ছে স্থানীয় পর্যায়ে জনগণের সক্ষমতা তৈরি করা, তাদেরকে সংগঠিত করা, সরকারের যে পরিষেবা আছে এই পরিষেবাগুলো গ্রহণ করার জন্য তাদেরকে সাথে যোগাযোগ সৃষ্টি করা এবং তাদের এই সেবাগুলো পাওয়ার জন্য চাহিদা তৈরি করা এবং সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে তাদের জবাবদিহিতা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে স্থানীয় এজেন্ডাগুলোকে কিভাবে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যাব সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনের জন্য কাজ করা হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে সেগুলোকে টেকসই জীবিকায়নে কিভাবে কাজে লাগানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। তো ধন্যবাদ সকলকে। আমি আর আমার বক্তব্যে যাচ্ছি না। আমরা নিশ্চয়ই কারো প্রশ্ন থাকবে এই বিষয়ে, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আমরা একেবারে গ্রাসরুট স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক জায়গায় আলোচনা নিয়ে এসেছি এই প্রবন্ধ বা প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং আমরা দেখছি ন্যাশনাল আমরা অ্যাডাপ্টেশন, মিটিগেশন, ফল সলিউশন সবগুলো বিষয়ে এসছে। আবার একেবারে যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, ক্লাইমেট পলিটিক্স এবং ক্লাইমেট ফাইন্যান্স এই বিষয়টাও এসছে। 10 মিনিটের জন্য আমরা আপনাদের কাছে খুলে দিতে পারি। আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমি আজকে আর অ্যাকশনএইডের প্রেজেন্টেশন করিনি, আরও অনেক এক্সাম্পলস আছে এবং আমরা ন্যাশনালি বাংলাদেশ কিন্তু অনেক উদাহরণ, অনেক পাইলট করেছে, সেগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে নিয়ে গেছে এবং আমাদেরকে আমাদের এই মডেলগুলো নিয়ে প্রশংসা নিয়ে এসেছি আমরা, কিন্তু সরকারিভাবে জাতীয়ভাবে সেগুলোকে স্কেল আপ হচ্ছে না, এটাও একটা বিষয়। এবং যেটাকে আমি জোর দিব ফল সলিউশন। এখনো আমরা জলবায়ু পরিবর্তনের কথা, জলবায়ু মোকাবেলার কথা বলছি, আবার পাশাপাশি যে পদক্ষেপগুলো নিচ্ছি তাতে আমার কাছে মনে হয় যে বেশিরভাগই ফল সলিউশন। এনিওয়ে, আমরা জি আমি হাত দেখতে পাচ্ছি না, আপনি সবাইকে তো। আসসালামু আলাইকুম, আমি রহিমা সুলতানা কাজল। আমি একেবারে সেই উপকূলীয় অঞ্চল থেকে এসেছি, কলাপাড়াতে কাজ করি, সেজন্য আমার আসলে একটুখানি রিয়াদ ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন। উনি ওনার পেপারটা প্রেজেন্টেশন করলেন যেহেতু উপকূলীয় অঞ্চল নিয়ে, এবং ওনার পেপার থেকে মনে হচ্ছে তাদের একটা প্রজেক্টের বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। যেহেতু উপকূলীয় বিষয় বলা হয়েছে, আমরা যে জিনিসগুলো দেখছি আপনার এখানে, যেমন লবণাক্ততার কথা, আমাদের উপকূলীয় ক্লাইমেট চেঞ্জে লবণাক্ততার জন্য আমরা খুবই খারাপ অবস্থায় আছি। তারপরে নদী ভাঙা, প্রতিনিয়ত নদী ভাঙছে, সে বিষয়টা আছে। আপনারা জানেন যে ওই অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে যে স্লুইস গেটগুলো নিয়ে প্রত্যেকটা এলাকায় যে বিড়ম্বনা হচ্ছে সেই বিষয়টা নিয়ে, এবং বেড়িবাঁধগুলো যে ভেঙে যাচ্ছে সেগুলোর সংরক্ষণ হচ্ছে না, সেই বিষয়ে আসলে আমরা কি ধরনের কাজ করতে পারি। আপনি যদিও নিয়ে আসছেন নারী নেতৃত্বের কথা, তো এই ক্ষেত্রে আরো একদম ডোর টু ডোর কিভাবে নারীদের প্রয়োজনীয়তা, নারীরা কিভাবে হচ্ছে মানে ডিপ্রাইভ হচ্ছে, তাদেরকে কিভাবে আরো নিয়ে আসা যায়, সেরকম কোনো পদক্ষেপ আপনাদের আছে কিনা বা আমরা কিভাবে করতে পারি, এটা একটা প্রশ্ন আপনার কাছে। আর এর আগে আমাদের একজন প্রেজেন্টেশন করেছিলেন, তিনি একটা কথা বলেছেন, সে কথাটা একটু আমার নামটা মনে নাই আপনাকে, হ্যাঁ যে আপনি বলেছিলেন যে প্রতি বছর প্রতিটি এলাকায় 4 ফিট পানি কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমি ওইটাই প্রশ্ন যে এটা আসলে কিভাবে সম্ভব, এটা নিয়ে আমার একটু জানার ছিল। ঠিক আছে, ধন্যবাদ। এখানে মাইক্রোফোন দেই, এখানে আমি সামনে আসি না, শুধু পিছনে দেওয়া যাবে না, সবাইকে আসছি, আবার আসছি এখানে এবং সবাইকে নিয়েই। আর যদি কেউ আপনার প্রশ্নটা বলে। আসসালামু আলাইকুম, আমার নাম জহুরুল ইসলাম, আমি বাংলা জার্মান সম্প্রীতি নামক একটা এনজিওতে কাজ করি।
সম্মানিত সহসভাপতি এবং প্যানেলিস্ট বৃন্দ, নিঃসন্দেহে আজকে যে 5 জন প্যানেলিস্ট আলোচনা করেছেন প্রত্যেকেই শাসকক্ষেত্রে সমৃদ্ধ এবং আলোচনাগুলো অত্যন্ত মূল্যবান হয়েছে। তবে সবার কথা বলতে গেলে অনেক বেশি সময় লাগবে, আমি একটা ইস্যুতে কথা বলবো। আমি এটাই বলছি, আমি একটা ইস্যুতে, বিশেষ করে আমি যদি নামটা ভুলে না যাই, ডক্টর এনামুল হক ভাই যেটা বলেছেন, উনি যে ক্লাইমেট ফিনান্সের উপরে কথা বলেছেন, এখানে বলতে যে প্রাইভেট ফিনান্স নিয়ে একটা কথা উনি আলোকপাত করেছেন, এটা আসলেই উনি বলেছেন মনে লাগবে, আমি বলবো আমাদের মন কেড়ে নিয়েছে আপনার এই কথাটা, যার ফলে আমি এখানে আসছি। এইখানে যদি আমাদের কাজ করতে হয়, আমার একটা ফিডব্যাক আছে আপনাদের মাধ্যমে, যারা সভাপতি আছেন, যারা আমরা আজকে সিটিজেন প্ল্যাটফর্ম করেছি, তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে তুলে ধরা। আজকে আমরা প্রথমে লক্ষ্য করেছি আমাদের এই প্ল্যাটফর্মে সরকারি কোনো বড় কর্মকর্তা কিন্তু এখানে আসেননি, কিন্তু তাদেরকে বাদ রেখে আমরা যেটা চাচ্ছি তা কিন্তু সম্ভব হবে না। এই জন্য আমি অনুরোধ করব তাদেরকে কিভাবে এখানে আনা যায়। আমাদের এমডিজির যে সার্থকতা ছিল তার পিছনে এখানে সরকারের সাথে নাগরিক সমাজের অবশ্যই, আমি বলি আপনারা, আমি শেষ করছি অল্প সময়ে, সরকারের সাথে নাগরিক সমাজের অবশ্যই অবদান ছিল। নাগরিক সমাজকে, আমাদের সরকার তো আমাদের বাদ দিয়ে না, নাগরিক সমাজকে নিয়েই। অতএব আমরা এই কাজ যদি অর্জন করতে চাই, আর আমাদের অর্জন করতে হলে আমরা যাতে সরকারকে সম্পৃক্ত করতে পারি সেখানে আসতে হবে। একই সাথে সিএসআর নিয়ে যে কথাগুলো আসছে, আজকে আমাদের সর্বক্ষেত্রে যদি জবাবদিহিতা থাকে, সিএসআর ফান্ডের জবাবদিহিতা মধ্যে আনা দরকার। এ বিষয়ে আমি মনে করি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, এখানে দুজন লিখিত বক্তব্য দিয়েছে, একটু আমরা সবাইকেই দিব। একজন হলেন ডক্টর SM জলিল, উনি প্রেসিডেন্ট ফরেস্ট এন্ড এনভায়রনমেন্ট ফোরামের। উনি বলছেন যে আমরা কিভাবে আরো সচেতনতা বাড়াতে পারি একেবারে প্রান্তিক অঞ্চলে এবং গ্রাসরুটসে, শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে আসা দরকার জলবায়ু এবং ইকোলজি, এনভায়রনমেন্ট, ইকোসিস্টেমের বিষয়টা। আমার মনে হয় আমাদের কারো ওনার সঙ্গে আপত্তি নেই, এবং ইউনিভার্সিটিগুলোর জন্য উনি সুপারিশ রেখেছেন যে তারা এই কাজটা করতে পারে। আরেকজন বলছেন যে বায়োডাইভার্সিটি কনজারভেশন ইজ অলসো ওয়ান অফ দ্য মেইন টার্গেটস অফ SDG 14 and 15। আমি ধরে নিচ্ছি যে এর উপরে যথেষ্ট আলোকপাত হয়নি। উনি বলেছেন যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডিক্লেয়ার্ড মেরিন প্রোটেকশন এরিয়া but there is no management plan। আবারও সেই জায়গায় যে হয়তো সরকার অনেক কিছু ডিক্লেয়ার করে কিন্তু বাস্তবায়ন বা এক্সিকিউশন বা বরাদ্দ এই জায়গায় ঘাটতি আছে। এই বিষয়টা নিয়ে এসেছেন ডক্টর SMA রশিদ, শের কারিনা। আচ্ছা, আরেকজন প্রাক্তন সচিব আছেন, উনি হলেন HM রেজাউল কবির, উনি বক্তব্য দিতে যাচ্ছেন। আমি অনুরোধ করবো যদি কিছু বলে, যেটা বলা হয়ে গেছে এটা না নিয়ে আর যেটা আপনি অ্যাড করতে চান। তারপরে আমরা প্যানেলিস্টদের পাবো কিভাবে, আপনার ফ্যাক্টসগুলো কিভাবে পাবো, যে ফ্যাক্টসগুলো দিচ্ছেন এটা জানতে চাই। জানি I want to talk about climate finance. You have seen in the sector we try to have some involvement coming from the developed partners. এই জন্য আমি পোল্যান্ডে যারা আমার সাথে গিয়েছিলেন at the time, আমাদের ডক্টর আফিক ছিলেন, আমার ছিলেন, ওখানে আমরা বলেছিলাম যে ক্লাইমেট লস এন্ড ড্যামেজকে কিন্তু আমরা ওয়ে নট লায়াবল, affected most Bangladesh country, তো বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বলছি টু বেটার বিফোর, এবং সেখানে রেজিডেন্ট বানানোর জন্য আমাদের উই নিড টু ট্যাক দিস ODA অর্থাৎ উন্নয়ন সহায়তা, সেটাকে আমাদের যদি ফেরত দিতে হয় এফেক্টেড হওয়ার পরেও, তাহলে কিন্তু প্রভাতি যাবে না দেশটা কোনোদিন। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ODA-কে আমাদের ট্যাক করতে হবে অ্যাজ ক্লাইমেট ডেট ক্যান্সেলেশন ফ্যাসিলিটি হিসাবে, ইফ ইট ইজ এফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ, তাহলে কিন্তু ফান্ডস এসে যাচ্ছে। আর আপনার ইন্স্যুরেন্স বলেছেন, ইন্স্যুরেন্স করলে কিন্তু ইন্স্যুরেন্স থাকতে হবে, বাট নট দ্যাট দ্য ফান্ডস টু পে, এটা রুরাল কমিউনিটি পে করতে হবে। গভর্নমেন্ট শুড ক্লেম টু দ্য রুরাল কমিউনিটি যে আমার ODA থেকে আজকে বন্যাতে এত রেল লাইন নষ্ট হয়ে গেল, সো বেটার উই আর নট গোইং টু রিপে দ্যাট ওয়ান। রিপে করলে আমার এই দেশ থেকে কোনোদিনও প্রপার্টি যাবে না। সো আই প্রপোজ ফর ক্লাইমেট ডেট ক্যান্সেলেশন ফ্যাসিলিটি, যেটা আপনি করতে হবে তারা আপনাকে এটা রেয়াত দিবে, উই আর নট গোইং টু পে। এই ধরনের একটা সোচ্চার পজিশন নিতে বাংলাদেশকে, তাহলে আমরা ফাইন্যান্সের জবাবদিহিতা আমরা সব কিছু পাবো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আবার প্রশ্ন নিব না, আমরা প্যানেলিস্টেরটাও একটু শুনি। 3-4টা বিষয় এসছে ওনাদের বক্তব্য, খুব স্পেসিফিক। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, এনাদের কাছে প্রশ্ন ছিল, উনি উত্তর আমি কি একটু অ্যাড করতে চাচ্ছি আবার সাথে দক্ষিণাঞ্চলের লোক হিসাবে। আমি ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত আলোচকবৃন্দকে আমি 1 মিনিট নিচ্ছি।
কিন্তু সে অনুযায়ী মানুষের তুলনায় এটা কোনো কিছুই না, এবং এগুলো কোনোটার অবস্থায় ভালো না। 91% সাইক্লোনগুলো ইউজ হচ্ছে স্কুল বা অন্যান্য কার্যক্রমে, কিন্তু সেগুলো মানুষের উপযোগী কিভাবে করা যায় এই ব্যাপারটি আপনাদের রেজিলিয়েন্সের আওতা কিভাবে আনা যায়। আরেকটা হলো প্রতিটি উপজেলায় একাধিক এনজিও কাজ করতেছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনকে ঘিরে, কিন্তু কারোর সাথে কারো কিন্তু কোনো কোলাবোরেশন, কোঅপারেশন, কোঅর্ডিনেশন নেই। এই জায়গাটা একটু বিবেচনা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই আপা যেটা বললেন যে লবণাক্ততা, এটার এই জন্য ইতিমধ্যেই আমরা লবণাক্ততা সহিষ্ণু জীবিকায়নের জন্য কিছু প্রযুক্তি আমরা মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করেছি, এবং এই প্রযুক্তিগুলো কিভাবে আমাদের জাতীয় নীতি নির্ধারণী যেই ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোতে কিভাবে রিফ্লেক্ট করে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আপনি আরেকটা জিনিস ভালো বলেছেন যে স্লুইস গেট। হ্যাঁ, স্লুইস গেটের অনেক জায়গায় দেখা যায় স্থানীয় জনগণ কিছু প্রভাবশালী লোকজন হয়তো সহায়তা পায়। আমরা দেখেছি যে স্লুইস গেটের উপরে কিছু গবেষণা হয়েছে, আইওসিএনের মাধ্যমে পাবনা অঞ্চলে কিছু করেছে, এবং স্লুইস গেটে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্লুইস গেটের আগে এবং পরে জীববৈচিত্র্য দেখা যাচ্ছে যে অনেক হ্রাস পেয়েছে। কিছু ক্ষেত্রে হয়তো কিছু এলাকায় আপনার বলা চলে যে আপনার কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাশাপাশি কারণ প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি যেটা আমরা বলি যে বাণিজ্যিক উৎপাদন তার সাথে সম্পৃক্ত থাকে না, তাদের কিন্তু জীবন জীবিকা অনেক সময় জীববৈচিত্র্য যখন হ্রাস পায় কোনো এলাকায়, তাদের জীবন জীবিকা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই এই বিষয়ে আমাদের যথেষ্ট গবেষণার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এবং যে নারীর কথা বলেছেন, নারীরা সবচেয়ে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ, এবং উপকূলীয় নারীরা আরও বেশি ভাবে ঝুঁকিপূর্ণ। এবং আমরা যে কাজগুলো করছি কনসার্নের পক্ষ থেকে বা অন্যান্য এনজিওরা, আমাদের সকলেরই কিন্তু প্রান্তিক নারীদেরকে আমাদের কর্মসূচি কেন্দ্রবিন্দুতে রেখে আমরা কর্মসূচিগুলো তৈরি করছি। সুতরাং নারীরা আমাদের লক্ষ্যের মধ্যে আছে। আচ্ছা, ধন্যবাদ। সংক্ষেপে না, আমি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের পছন্দ হওয়ার জন্য। আমি যেটা ফ্ল্যাগ করতে চাচ্ছি যে আমরা কিভাবে ফাইন্যান্স, এটা অনেকগুলো কাজ হবে, এবং আমরা যদি অপেক্ষা করি বিদেশি ফাইন্যান্সের উপর, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমাদের নিজস্ব ফাইন্যান্স সোর্সের জন্য আমি অল্টারনেটিভগুলো করলাম, এবং ধন্যবাদ যে আপনাদের এটা পছন্দ হয়েছে। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সোর্স অফ ফান্ড, যে ডাটা একদম প্রশ্ন করলেন, সেটা হচ্ছে এটা সবই পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল। আমরা যখন রিসার্চাররা করি তখন খুঁজে বের করে অ্যানালাইজ করে দেই, কিন্তু এগুলো সবই আসলে ইউএনএফসিসি ডিরেক্টরিতে তাদের ডাটাবেসে আছে। সুতরাং একেবারে কান্ট্রি ওয়াইড বাংলাদেশে কোন প্রজেক্ট, কোন মিনিস্ট্রি কে নিচ্ছে, প্রত্যেকটা ডাটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল। সো ইট ইজ নট এ ডিফিকাল্ট সোর্স, বাট আমরা রিসার্চার যেটা করি এটাকে সামারাইজ করে প্রেজেন্ট করি। আর জি, আমি ফাইন্যান্স একটু ফাইন্যান্স বাংলাদেশ গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য অ্যাপ্লাই করেও এতদিনে ওই যে 3টা প্রজেক্ট পেয়েছে। এটা হাইলি কম্পিটিটিভ, এবং যে ক্যাপাসিটি বিল্ডিং বা যেই ধরনের কমপ্লায়েন্স, সবচেয়ে বড় জিনিস হলো এখানে গভর্নেন্সের বিষয় রয়েছে এবং কমপ্লায়েন্সের একটা বিষয় আছে, ওইটা মিট না করলে ওরা দিচ্ছে না। তারপরেও অ্যাক্টিভিজম চলছে, বলা যে এই ধরনের স্ট্যান্ডার্ডস সেট করার আগে চিন্তা করা উচিত ছিল যে এই দেশগুলো সেই ধরনের ইনস্টিটিউশন বা এই ক্যাপাসিটি আছে কিনা। তো এটা একটা বিষয়। আর একজন এখানে বলেছেন যে পিকেএসএফ এর মাধ্যমে, পিকেএসএফ কিছুদিন আগে পেয়েছে, পিকেএসএফ এর মাধ্যমে যে অর্থটা আসবে এটার জবাবদিহিতা আপনাদেরকে অ্যাজ সিটিজেন্স, অ্যাজ এনজিওস, অ্যাজ প্রাইভেট সেক্টর, এরা সবাই মিলে চাইতে হবে গভর্নমেন্টের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটিটা। আর প্রাইভেট সেক্টরও পেয়েছে, ইটকল পেয়েছে একটা, সো প্রাইভেট সেক্টর, পিকেএসএফ, এরকম 3টা পেয়েছে। আসলে আমাদের সবাইকে আমাদের ওই লেভেল অফ ক্যাপাসিটি এন্ড কমপ্লায়েন্সটা মিট করতে হবে। আমি যদি একটু অ্যাড করি এক সেকেন্ড, যে সেভাবে যেটা বললেন যে আমি একটু দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট যাই হোক আফ্রিকার কান্ট্রি যদি পায়, আমি কেন পাবো না? মানে আমি মনে করছি আমাদের সেই প্রশ্নটা এখন করা উচিত যে আমাদের যদি ৩৯৭০টা প্রজেক্ট দেওয়া হয়, এগুলো আফ্রিকান কান্ট্রিতে 20% প্রজেক্ট নিয়ে যায়, আমরা কেন পাচ্ছি না? সেটা তাদের দিকে দৃষ্টি না দেখে আমাদের দিকে তাকানো উচিত যে কি, কেন আমরা এটা করতে পারছি না। আমার মনে হয় সেই ক্যাপাসিটি বিল্ডিং এফোর্টটা দরকার। কেন আমরা এগুলো ডিজাইন করতে পারছি না? কোথায় সমন্বয়ের অভাব? আমরা একই আপার প্রশ্নের জবাবে আমি বলছি দুটো প্রশ্ন। একটা উনি বলেছেন লবণাক্ততা নিয়ে কথা। আমি 1999 সালে কেয়ারের লিড প্রজেক্টে কাজ করেছিলাম বরগুনা, বেতাগী, বামনা আর পাথরঘাটা। তো তখন আমরা দেখেছিলাম যে যদি অর্গানিক ফার্মিং করা হয়, অর্গানিক প্র্যাকটিস করা হয়, বা জৈব সার, কম্পোস্ট এগুলো ইউজ করা হয় এবং মালচিং ইউজ করা হয়, তখন লবণাক্ততা অনেক কমে যায়।
এটা একটা সলিউশন আছে। আর আপনি বলেছেন বরেন্দ্র অঞ্চলের কথা, যে পানির যে নিচে নেমে গেছে পানির স্তরটা, এটা হলো যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মাটির নিচের পানি যেটা উঠানো হচ্ছে প্রতি বছর। এটা একজন গবেষক তানোর উপজেলায় কাজ করেছিলেন, অনেক এক্সপেন্সিভ ভাবে অনেকগুলো ডেটা নিয়ে উনি কাজ করেছেন, অনেকগুলো ওয়েল নিয়ে, মনিটরিং ওয়েল নিয়ে। আমি আবার করেছি 6টা উপজেলা নিয়ে। সেই 6টা উপজেলা 3টা ডিস্ট্রিক্ট থেকে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং থেকে রাজশাহী থেকে, এবং সেখানে 20 বছরের ডেটা নিয়ে দেখা হয়েছে। এবং ডেটাটা ছিল এরকম যে প্রতি 15 দিন পর পর ওই মনিটরিং অয়েলের ডেটাটা কালেক্ট করা হয়। ওইটার অ্যানালাইসিস করে দেখা গেছে যে অন অ্যান অ্যাভারেজ 4 ফিট করে প্রতি বছর নিচে নেমে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে 1:45 শেষ করে ফেলতে বলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা একটু রিজওয়ানার কথা শুনি, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা আরেকটা রাউন্ড আপনাদের নিব। যদি সময় না পারমিট করে লিখিত দেবেন, বিকজ এগুলো সবকিছুর কিন্তু একটা রিপোর্ট নিয়ে একটা রিপোর্ট তৈরি হবে। আপনাদের পরামর্শ, আপনাদের সুপারিশ এটা সেখানে আসতে পারে। আমাদেরকে তো দিবেন বলছিলেন না, আমার কিন্তু কোনো অসুবিধা নাই, আপনি 2টো পর্যন্ত জানতে পারেন। আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। এটা কিন্তু ডোনারদের মধ্যে কি বললেন আমি ঠিক বুঝলাম না। আমি আপনাকে আগেই বললাম যে আপনি কোনো খেয়াল করেন নাই আমি কি বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে বলেন। যেটা হচ্ছে, আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন করি তো অত নিয়ম কানুন বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, লবণাক্ততা ঢুকে যাচ্ছে, এবং আপনারা বিভিন্ন রিপোর্ট আপনাদের সরকার দেয়, সবকিছু ঠিক আছে, তারপরেও আমরা যেটা দেখতে পাই যে রেজাল্ট আমরা পাচ্ছি না। তো আমরা এখানে এসেছি কিছু জানার জন্য, বোঝার জন্য এবং বলার জন্য, যেটা হচ্ছে যে লবণাক্ততা কি জন্য কমে যাচ্ছে, মানে উপরের দিকে আসছে, সেখানে হচ্ছে নদী নালাগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং আমাদের যে বৃষ্টি পানির স্রোত সেটা কমে যাচ্ছে এবং ওইটাকে ঢাকা দিতে পারতেছে না। এবং আপনার ওখানে বরেন্দ্র অঞ্চল দেখেন, ঢাকা শহরেরও এই যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এখন মেঘনা থেকে তারা পানি আনবে, এখন লাইফ ইজ ইন এ বোটল, এটা হয়ে যাবে একটা পাইপের মধ্যে। অর্থাৎ ওখান থেকে কেউ যদি ওইটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে তাহলে ঢাকা শহরবাসী পানি পাবে না, এরকম একটা পরিস্থিতিতে যাচ্ছে। সুতরাং এই উদ্বিগ্নতাগুলো আছে। আরেকটা ব্যর্থতা হচ্ছে সরকারের, সেটা হচ্ছে যে এতগুলো যে ক্লাইমেট চেঞ্জের ফান্ড আছে, প্রজেক্ট আছে, সেগুলো সরকার আনতে পারছে না, তারা সময় মতো বিড করছে না, সময় মতো যাচ্ছে না, তারা সেজন্য দায়িত্বপ্রাপ্ত। সুতরাং এই মন্ত্রণালয়ের, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে। এগুলো তো আমরা যারা সিভিল সোসাইটি মুভমেন্ট করি আমরা দৃঢ়ভাবে বলতে পারি, অনেকে সেটা বলতে পারে না। সুতরাং সেই কথাগুলো দরকার, ব্যর্থতাকে উন্মোচন করা দরকার, কারণ জনগণের জীবন নিয়ে সিনেমিনি খেলার অধিকার কারো নেই। ধন্যবাদ। আমি জোর করেই বললাম, আমি রুহুল কুদ্দুস, সাংবাদিক। পিপিপির কথা বলা হলো, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, কিন্তু আমরা শুধু বেসরকারিটাই দেখলাম। সরকারি ক্লাইমেট ট্রাস্ট ফান্ড যেটা আছে, ভাই বলেছেন, সেখানে 3100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে 2007 সাল থেকে, এবং কয়েকশো প্রজেক্ট সেখানে করা হচ্ছে। সেই সব প্রজেক্টের কি ফলাফল সে সম্পর্কে আমরা কোনো আলোচনা দেখলাম না। যদি সরকারি বেসরকারি অংশীদারিত্ব যদি আমাদের এই প্ল্যাটফর্মের যদি একটা উদ্দেশ্য হয়ে থাকে, সরকারের ভালোটাও বলতে হবে, মন্দটাও বলতে হবে। সেই সব প্রজেক্টের ডেভেলপমেন্টটা কত পার্সেন্ট নষ্ট হলো, কত পার্সেন্ট সফলতা আসলো, এটা মনে হয় যে একটু থাকলে আলোচনাটা আজকের আমাদের উদ্দেশ্যটার সাথে সঙ্গতি থাকতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ যারা একেবারে না বললে? হ্যাঁ, পিছনে একটু। আসসালামু আলাইকুম। আসলে আমরা দাঁড়াই থেকে আসলে সেমিনারটা শেষ করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন। তো জলবায়ু বিষয় নিয়ে বলেন, বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, আসলে আমরা নেক্সট জেনারেশনের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে আছি। এখানে সবচেয়ে বড় বিষয় যে কাজটা করছে সিপিডি, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারপরও আমার মনে হয় যখন কোনো রুটকে কিন্তু ব্যবহারের সুযোগ দিচ্ছি না, ওই যে স্যার একটা কথা বললেন যে আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি, আমরা প্রিপেয়ার কিনা, আমরা কোনো প্রজেক্টের জন্য প্রিপেয়ার কিনা, আমরা কতটা মানে স্বচ্ছতা সেখানে প্রকাশ করতে পারছি, আমাদের কতটুকু দায়িত্ব সেখানে প্রকাশ হচ্ছে, সেই অপশনগুলি কিন্তু ক্লিয়ার না। আমরা কিভাবে সেটা করতে পারি এবং সিপিডি আমাদেরকে এখানে কিভাবে হেল্প করবে। ধন্যবাদ।
যে এই যে বিভিন্ন যে ফান্ডগুলো আছে সেখানে সরাসরি অ্যাপ্লাই করার বোধহয় সিস্টেম নাই। হ্যাঁ, বাংলাদেশে পিকেএসএফ যেটা পেয়েছে, এখন পিকেএসএফ কিভাবে দেবে সেটা আলাদা বিষয়, সেটা তার একটা গাইডলাইন আছে। কিন্তু ইন্টারন্যাশনাল যে গ্রিন ক্লাইমেট ফান্ড এবং ক্লাইমেট ট্রাস্ট ফান্ড, তার কতগুলো নিয়মাবলী আছে এবং তারা ন্যাশনাল অথরিটির মাধ্যমেই যেতে হয়। আপনি ইচ্ছা করলে অনেক সময় এটা অ্যাপ্লাই করা যায় না, কিন্তু ওই যে কাঠামোটা আছে, ওই কাঠামোতে যে সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ থাকে, এবং অ্যাকশন এইডের ওখানে একটা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ, সেখানে যখন এই গভর্নমেন্ট ইটস আ বাইল্যাটারাল এন্ড ইটস আ পার্টিজ যে নেগোসিয়েশন করে, তাদের মাধ্যমে কিন্তু এই ফান্ডের যে গভর্নিং বডি আছে এটা কোরিয়াতে, তাদের সঙ্গে বসে তারপরে কিন্তু একটা যাচাই করার একটা কমিটি আছে, তার মধ্যে দিয়ে আসে, কিন্তু যে কেউ কিন্তু দিতে পারে না। এবং আপনারা যদি এই বিষয়ে সেশন বা এই বিষয়ে ইন্টারেস্টেড হন, এটা একটা বেশ সময় সাপেক্ষ একটা সেশন নেওয়াই যায় এবং সেখানে করাই যাবে, এবং সেখানে দেখবেন যে অনেকগুলো ধাপ পার করে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অনেকগুলো রিকোয়ারমেন্ট মিট করেই করতে হয়। আর বাংলাদেশের সরকারের যে নিজস্ব ট্রাস্ট ফান্ড আছে, সেটা জবাবদিহিতে কিন্তু আমরা সবসময় যেতে পারি, সেটা আমরা প্ল্যাটফর্মে বলতে পারি, পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে বলছি, অ্যাক্সেস টু ইনফরমেশনের জায়গা থেকে আমরা কিন্তু এইগুলো দাবি করতেই পারি। এটা কখনোই আমাদের বন্ধ করা উচিত না, আমার মনে হয় এই জায়গায় আমাদেরকে জোর দিতে হবে। বাট ইন্টারন্যাশনাল যেটা আছে, আর এখানে তো গ্লোবাল পলিটিক্স অনেক বড় একটা ভূমিকা রাখে, এবং অনেক সময় তাদের যেমন আফ্রিকায় মালাবি, সেনেগাল, প্রথমে কিন্তু তারাও পায়নি, পরে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু পরে পেয়েছে। তো ওদেরকে সহযোগিতা করে ওই কমপ্লায়েন্সের জায়গাটা বা ওই ক্যাপাসিটিটা ডেভেলপ করা আছে। বাংলাদেশেও এখন যখন 3টা এসছে, আমরা আশা করতে পারি যে আমাদের জায়গা থেকে আরো আসবে, কিন্তু ওইটা ন্যাশনাল অথরিটির মাধ্যমেই যেতে হয়, এটা জাস্ট ডাইরেক্টলি হয় না। দিস ইজ জাস্ট আ পিস অফ ইনফরমেশন। এটার মানে এই না যে আমরা মনিটর করবো না বা আমরা ক্রিটিক্যাল হব না। তো আমি এখন রিজওয়ানাকে অনুরোধ করবো যে এতক্ষণের আলোচনা এবং ওকে, I always give priority to the young people, so last দুইজন যেন আমরা লুজ আউট করবো যদি আমরা রিজওয়ানাটা না শুনি। আমি মগবাজারে একটা মেসে থাকি, তো প্রতিদিন বিকালে আমি মুড়ির কোটা নিয়ে যাই মুড়ি আনতে বা বাটি নিয়ে যাই ছোলা আনতে। কারণ একটাই, আমি পলিথিনটাকে হেড করি, আমি পলিথিনটা ইউজ করতে চাই না, যেটা কিনা বাংলাদেশের জন্য আইন করে এটা বন্ধ করা হয়েছে। এবং এই পলিথিনটা এত খারাপ যে এটা যদি নদীর পানির উপর থাকে বা পানির উপরিস্থ থাকে, কারণ এটা ওয়েটটা লাইট এবং ভলিউমটা লাইট, তো সূর্যের আলোটা নিচে যেতে পারে না, কোনো জীব থাকতে পারে না, মাছও থাকে না, এবং টোটালি পরিবেশটা নষ্ট হয় নদীর, এবং এটা আস্তে আস্তে দূষণ হয়ে যায়। তো সরকার এটা একবার বন্ধ করেছে, তারপরে এত দূষণ হওয়া সত্ত্বেও আমরা পলিথিনটাকে কেন বারবার ইউজ করছি এবং এটা বন্ধ করা যাচ্ছে না কেন? এইটা থ্যাংক ইউ। কাউকে পেছনে রাখা যাবে না সেটা প্রমাণ করার জন্য। আমি মায়েদা, পিএইচডি ক্যান্ডিডেট, সেন্ট্রাল কুইন্সটন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। আমার প্রশ্ন সাইদ মাহমুদ রিয়াদ ওনাকে আর সবার কাছেই, অ্যাকচুয়ালি প্যানেলিস্টদের কাছে। আমার মনে হয়েছে যে খুব স্পেসিফিক্যালি শিশুদের প্রসঙ্গটা বাদ হয়ে গেছে। শিশুরাও যে প্রপার রেজিলিয়েন্স এডুকেশন পেলে, ওরাও যে জলবায়ু পরিবর্তনে রেজিলিয়েন্ট হয়ে অনেক বড় কন্ট্রিবিউশন করতে পারে, সেটা রিসার্চ বলে। কিন্তু ছোট বলেই হয়তো আমরা ওদেরকে বাদ দিয়ে যাই কোনো কারণে, কিন্তু ওরা তো আসলে টোটাল পপুলেশনের বিশাল একটা অংশ। ওদেরকে বেসিক ভিকটিম না ভেবে অ্যাক্টিভ এজেন্ট অফ চেঞ্জ ভেবে যদি আমরা ওদেরকে কাজে নিয়ে আসতে পারি, সেটা মনে হয় ভালো। আর আপনারা কি এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কি শিশুদেরকেও ইনক্লুড করেছেন কিনা সেটা জানতে। থ্যাংক ইউ। আমার আসলে নিজস্ব বক্তব্যের চাইতে সাম আপ করার দায়িত্ব আছে, কিন্তু আসলে কি 1.5 ঘন্টার একটা সেশনে যদি আপনারা বলেন এটা শুনি নাই ওটা শুনি নাই, এত কিছু শোনানো সম্ভব না, কারণ 1.5 ঘন্টার বিষয় তো এটা ফ্ল্যাগ করাটা ইম্পর্টেন্ট, যে এটা পরবর্তীতে হয়তো কেউ এটা নিয়ে কথা বলতে পারে। তো আমি সাম আপটা আমার নিজের মতো করি, কারণ প্রত্যেকেই লিখিত বক্তব্য দিয়েছেন, আমাদের এনাম ভাই ছাড়া। এনাম ভাই কোনো কথা, টাকা পয়সার ব্যাপার তো লিখিত বলতে চায় না। হ্যাঁ, তো আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা
কেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? প্রায় সময় আমরা আজকে জলবায়ু আর পরিবেশ নিয়ে কথা বলছি, তো আমাদেরকে সবসময় এই কথাটা শুনতে হয় যে উন্নত বিশ্ব নিজে খেয়ে নিছে, নিজের পেট ভরছে, এখন আমাদের খাওয়ার পথে বাধার সৃষ্টি করে, আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্পে বাধার সৃষ্টি করে, এবং ডোনাল্ড ট্রাম্পেরও একই বক্তব্য যে ব্রাজিল করবে, ইন্দোনেশিয়া করবে, চীন করবে, আমি আমেরিকা কেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে পারবো না। আসলে গ্লোবাল চেঞ্জটা হচ্ছে বিশ্বে যে একটা ভ্রান্ত উন্নয়ন নীতি চলে এসেছিল তারই একটা ফল। আমরা যদি ওখান থেকে জাতীয় পর্যায়ে যাই, আমরা দেখব যে বাংলাদেশেও কত তাড়াতাড়ি আপনি মধ্যম আয়ের দেশে হইতে পারবেন এইটা বলা একটা পলিটিক্যাল প্রেডিক্ট। আপনি ঢাকা থেকে যেই পথে হাইওয়েতে যান না কেন, দারিদ্র্যের যে কি চরম অবস্থা ওটা দেখে আপনি বুঝবেন যে 2011 সাল আসলে একটা রাজনৈতিক স্লোগান মাত্র। তারপরে একটা ভ্রান্ত উন্নয়ন নীতি আমরাও কিন্তু দেশের মধ্যে করে যাচ্ছি। যখন আমরা গ্লোবাল ফোরামে গিয়ে ক্লাইমেট জাস্টিসের পক্ষে কথা বলি, তখন উন্নত বিশ্ব বলে কিন্তু আমাদের লাইফস্টাইল নেগোশিয়েবল না, কিন্তু আমাদের উন্নয়নের যে রাস্তায় আমরা হেঁটেছি সেখান থেকে সহসা সরে আসাটা সম্ভব না। আবার আপনি যখন আপনার দেশের সরকারকে বলবেন যে যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সরকার তখন ওটাকে জাস্টিফাই করে হচ্ছে উন্নয়নের সেফ দিয়ে, তাই তো? যে দেশটা এখনো মিউনিসিপাল ওয়েস্ট ম্যানেজ করতে পারলো না, সে এখন নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজ করে ফেলাবে, প্রতিশ্রুতিবদ্ধ, পারবে না, পারলে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। কাজে জাতীয় উন্নয়ন নীতিটাও যদি ভ্রান্ত না হয়, আমাদের প্রথম দেখার বিষয় সেটা। এখানে আরেকটা কথা এসছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক কিছু দলিল আমাদের প্রথম বক্তা দেখিয়েছেন, তার সাথে আমাদের জাতীয় পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ কিছু দলিল আছে। আমাদের এত দলিলের দরকার নাই। আমাদের সংবিধানে যে সরকারের প্রতিশ্রুতিগুলো, রাষ্ট্রের প্রতিশ্রুতিগুলো আছে, সেগুলোও যদি পড়েন দেখবেন তার থেকে আন্তর্জাতিক দলিল খুব একটা বেশি এগিয়ে যায়নি ইন টার্মস অফ ডিফাইনিং পিপলস রাইটস। হ্যাঁ, কাজে আমাদের আন্তর্জাতিক পর্যায়ের দলিলের যেমন বাস্তবায়নের সমস্যা, এরা বলে এত টাকা দেবে কিন্তু দেয় না, জাতীয় পর্যায়ের দলিলেরও আমাদের একই অবস্থা। সুন্দর সুন্দর কথাগুলো সেখানে লেখা আছে। আমাদের একটা সেশন ছিল, প্রথম সেশনে যিনি কথা বলেছেন তিনি আন্তর্জাতিক দলিলগুলো বুঝিয়ে দিয়েছেন, এবং ওখানে ভালো ভালো সুন্দর সুন্দর কথা আছে, ওখানে সমন্বয়, সামঞ্জস্য, প্রতিফলনের কথা এসছে। দ্বিতীয় যিনি কথা বলেছেন তিনি জলজীবন নিয়ে কথা বলেছে। আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ, নদী নাকি মা, তাহলে মায়ের সাথে আমরা কিরকম আচরণ করি এটা দেখলেই বোঝা যায় যে আমাদের মূল্যবোধের কোথায় গিয়ে অবক্ষয়টা ঘটেছে। আইন দিয়ে মূল্যবোধ ডিফাইন করার কতটুকু সম্ভব আমি জানি না, সেখানে চর্চা একটা বড় বিষয়। উনি সেখানে নদী সমুদ্রের কথা বলেছেন এবং মেরিন রিজার্ভ ঘোষণার কথা বলেছেন। আমি পরিবেশ আইন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে সমস্ত নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে দেওয়া উচিত। রিজার্ভ ঘোষণা করার আর কোনো উপায় নেই, যে এটা নান্দনিক, এটা দেখলে মন জুড়িয়ে যায়। খুব প্রত্যন্ত অঞ্চলে দুই একটা ছোট নদী বাদে আর কোনো নদীর সেই অবস্থা নেই। কাজে রিজার্ভের পাশাপাশি আমার মনে হয় সংকটাপন্ন অবস্থাটা আমাদের তুলে ধরা উচিত। আরেকজন উপকূলীয় মানুষের কথা বলেছেন, এবং উপকূলীয় আমার এখানে মনে হয়েছে যে উপকূল বলেন, বরেন্দ্র বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় এই এলাকাগুলোকে মাথায় রেখে আলাদা পরিকল্পনা হওয়া উচিত। এগুলোকে মেইন স্ট্রিমিং করে ফেলার হয়তো ততটা সুযোগ নেই, কারণ এদের ক্যারেক্টারিস্টিক্স অনেক বেশি ইউনিক। এবং এই যে আমাদের পরিকল্পনাগুলো হবে, এইগুলোতে মানুষের অংশগ্রহণ, মানুষের মতামত প্রতিফলন এবং এটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেই মেকানিজমে মানুষকে ইনভলভ করাটা জরুরি। কয়েকজন একটা কথা বলেছিলেন, স্লুইস গেট, বেড়িবাঁধ, দেখেন পানি উন্নয়ন বোর্ডের যে স্বৈরাচার, ঢাকা শহরের রাজুকের স্বৈরাচার, বাংলাদেশের বনাঞ্চলে বন বিভাগের স্বৈরাচার, আর পানি ব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডের স্বৈরাচার চরম পর্যায়ে ধারণ করেছে। আমি মনে করি বরেন্দ্র এলাকা বলেন, উপকূলীয় এলাকা বলেন, এদেরকে নিয়ে একদিকে খরা, একদিকে এত পানি কিন্তু মিঠা পানি নেই, আলাদা পরিকল্পনা আমাদের হওয়া উচিত, যেটা মানুষকে সাথে নিয়ে মানুষের প্রায়োরিটি ডিফাইন করে করা উচিত। আমাদের এখানে অর্থায়নের কথা বলা হয়েছে, সক্ষমতার কথা বলা হয়েছে। যে পয়েন্টটা আমি লিখেছিলাম, একজন বক্তা বলেছেন যে ইন্টারন্যাশনালি আমাদেরকে ফান্ড কতটুকু দিল না দিল সেটা তো একটা বড় ব্যাপার, ন্যাশনালিও যে ফান্ডটা জনগণের টাকার অর্থে সরকার করছে, সেই ফান্ডটাও যেখানে বেশি দরকার, বরেন্দ্র সেখানে যাচ্ছে, উপকূল সেখানে যাচ্ছে, আমাদের নগরের ট্রান্সপোর্টেশন আধুনিক করা সেখানে যাচ্ছে, নাকি একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে? এই যে প্রায়োরিটি গুলো ডিফাইন করা, আমি মনে করি ক্লাইমেট চেঞ্জ
ট্রাস্ট ফান্ডটাকে আমাদের নিবিড় পর্যবেক্ষণে আনা উচিত এবং জনগণের দাবির ভিত্তিতে তাকে ডেলিভারি করতে দেওয়া উচিত। আরেকটা প্রশ্ন, একটা ইস্যু একজন বক্তা বলেছেন যে মিটিগেশন নাকি অ্যাডাপ্টেশন ফান্ডের ক্ষেত্রে এসছে, প্রথম বক্তার ক্ষেত্রে এসছে, বাংলাদেশের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মিটিগেশন নাকি অ্যাডাপ্টেশন? আমার মনে হয় সেখানে আমাদের একটা সুশীল সমাজের কনসেনসাস হওয়া দরকার, নাকি দুটোই আমাদের দরকার। একটি আতঙ্কিত হওয়ার মতন তথ্য একজন দিয়েছেন যে পানি নেমে যাচ্ছে 4 মিটার। আপনি তো ভালো আছেন 4 মিটার নেমে গেলে, আমি তো 10 মিটারের ঢাকা শহরে বাস করি, যেখানে ঢাকা শহরের জনগণের জন্য পানি আনতে মেঘনা যেতে হচ্ছে। আমি মনে করি যে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য অত বড় ঝুঁকি হতো না যদি বাংলাদেশ তার প্রকৃতিকে, যেভাবে করে প্রকৃতিটাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেভাবে করে ব্যবস্থাপনা করত। এখন ঢাকা শহরে 7টা নদী থাকতে লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, আমার যাইতে হবে কেন মেঘনা? আমার যদি যত উন্নয়ন বলি না কেন, যত অ্যাডাপ্টেশন বলি না কেন, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাণ, প্রকৃতি এবং প্রথাগত জ্ঞান এগুলোকে ধ্বংস করে পরিবেশও নয়, এগুলোকে ধ্বংস করে জলবায়ু পরিবর্তনের মোকাবেলাও নয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তন বা আমাদের বন বা আমাদের পরিবেশ, এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে যতটা দায়বদ্ধ করব এবং তাদের উপরে দায়িত্ব বর্তায়, আমাদের নিজেদের অভ্যাসের উপরে অনেকটা নজর দিতে হবে। এবং আপনি যেটা বলছিলেন, আমার মনে হয় যে সাস্টেইনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, এই দিকটাও দেখতে হবে। আমরা এখন কিভাবে আমাদের জীবনযাপন করি সেই জায়গাটাও, ওগুলো হয়তো ক্ষুদ্র প্রয়াস, বড় বিষয়টা রয়েই যাবে সরকারের জায়গায় এবং আন্তর্জাতিক যারা ক্ষমতায় আছেন, যারা পলিটিক্যাল অ্যাক্টার্স, তাদের জায়গায়। যারা দাঁড়িয়ে শুনেছেন তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ, যারা বসে শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং এখানে যারা প্রেজেন্ট করেছেন আমাদের এসডিজি সিটিজেন্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে, আর এখানে যারা রেপোর্টিয়ার তাদের জন্য কিছু ধন্যবাদ। আপনার জলবায়ু নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং কাজ হচ্ছে এবং আরও হবে, এবং আমরা যে ক্রমান্বয়ে বুঝতে পারছি এটা সরকার এবং আমাদের মিলিতভাবে না হলে হবে না, সেটাই একটা বড় উপলব্ধি। যাই হোক, আমি বক্তৃতা দিতে আসিনি, চমৎকার একটি অনুষ্ঠানের জন্য এবং সবাইকে উদ্দীপ্ত করার জন্য আমি যারা সভা নেতৃত্ব করছেন এবং যারা প্যানেলিস্ট সবাইকে সম্মেলন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানাচ্ছি অনেক বেশি সাধুবাদ। তবে এখন বোধহয় আপনাদের খিদে পেয়েছে, আপনি খিদে পাইনি? তাহলে ভৌগোলিকভাবে আমরা কোথায় আছি? ঢাকা শহরে কোন জায়গায়? এবং আরো বড় কথা হচ্ছে আমরা 5 তলায় আছি, 6 তলায় যদি যান সেখানে খাবার দেওয়া হয়েছে। তবে আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন রেজিস্ট্রেশনের সময় আপনাদেরকে কুপন দেওয়া হচ্ছে, খাবার কুপন। আপনারা কুপন নিয়ে যাবেন, কারো কাছে কুপন না থাকলে ওখানে গিয়ে, দুঃখিত আমি বলছি যে আপনি ফেরত আসতে হবে, কারণ সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে কাজ করতে গেলে কিছু পদ্ধতির মাধ্যমে যেতে হয়। তো আপনারা কুপন নিয়ে চলে যান, একেবারে উপরে লিফটে যেতে হবে না, হেঁটেই যেতে পারবেন, ইচ্ছা করলে লিফটে যেতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।